ওকে, তোমাদের জন্য আবার লাইভটা কেটে দিয়ে আবার নতুন করে আসা লাগলো। ঠিক আছে, পাগলকে সাঁকো নাড়ানোর কথা বললে পাগল আরো বেশি করে নাড়ায়। তো তোমাদের অবস্থা হয়েছে সেরকম। তোমাদের আমি বলতেছি তোমরা নিজেদের মাইক বন্ধ করো। এই কথা শোনার সাথে সাথে যাদের মাইক বন্ধ ছিল তারাও আবার মাইক অন করে কথা বলা শুরু করে দিচ্ছে। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাথে আমার সেকেন্ড পার্টের এই যে লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে ভৌত আলোকবিদ্যা। তো আমরা অপটিক্সের 2টা চ্যাপ্টার পড়ি। শর্ট কোর্সের চক্করে তোমাদের একটা চ্যাপ্টার পড়া লাগতেছে না। তো সেই চ্যাপ্টারটা হচ্ছে জ্যামিতিক আলোকবিদ্যা বা জিওমেট্রিক্যাল অপটিক্স। আর অপটিক্সের দ্বিতীয় যে চ্যাপ্টারটা, সেটার নাম হচ্ছে ভৌত আলোকবিদ্যা বা ফিজিক্যাল অপটিক্স। তো আমাদের শর্ট কোর্সে ভৌত আলোকবিদ্যা বা ফিজিক্যাল অপটিক্সটা আছে, জিওমেট্রিক্যাল অপটিক্সটা নাই। জিওমেট্রিক্যাল অপটিক্সটা অনেক মজার ছিল এবং এই অধ্যায়টা তোমার 9-10-এ পড়ে আসা অনেক টপিকের সাথে পরিচিত ছিল। বাট অপটিক্সের এই যে ভৌত আলোকবিদ্যা অধ্যায়টা, এইখানে তুমি মোটামুটি যা কিছু করবা সবই নতুন। তুমি এই অধ্যায়ের কোনো টপিক এর আগে জুনিয়র ক্লাসে অর্থাৎ 9-10-এ তুমি পড়ে আসো নাই বা ওইভাবে তোমার আইডিয়া নেই। এই অধ্যায়ে আমরা আলোর বিশেষ করে 3টা ফেনোমেনা আলোচনা করব। একটা হচ্ছে ব্যতিচার, একটা হচ্ছে অপবর্তন এবং আরেকটা হচ্ছে সমাবর্তন। এই 3টা ফেনোমেনা আমরা মোটামুটি এই অধ্যায়ে একেবারে বিশদভাবে আলোচনা করব। তার ডেরিভেশন, তার ম্যাথ প্রবলেম যা যা আছে সবকিছু আমরা দেখব। জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা হচ্ছে লেন্সে আলোর প্রতিসরণ বা প্রিজমে আলোর প্রতিসরণ, তারপরে বিভিন্ন ধরনের আলোক যন্ত্র অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র, চোখের ত্রুটি, এই সংক্রান্ত ব্যাপার স্যাপার আমরা ওই অধ্যায়টাতে পড়তাম। তো ওই অধ্যায়টাও বেশ, জিওমেট্রিক্যাল অপটিক্স এটাও বেশ মজার একটা চ্যাপ্টার ছিল আসলে। তো যাই হোক, তোমাদের লাভই হইলো। শর্ট কোর্সের চক্করে তোমাদের আর কি এই চ্যাপ্টারটা পড়া লাগতেছে না। আর মনে করো যদি পরীক্ষা না হয়, ঠিক আছে, এখন তো মনে করো 24 ব্যাচ পরীক্ষা দেয় নাই, তো তোমরাও সেই আর কি ঝোঁকে একটা দাবি হয়তো তুলবা যে যেন অটো পাস দেওয়া হয় নাকি। এটা হচ্ছে মানে প্রজন্ম থেকে প্রজন্ম তোমাদের একটা হক না। তো এরকম যদি হয় তাহলে তো আর মনে করো যে পড়াই লাগলো না কিছু। তো যাই হোক, তো চলো আমরা কথা না বাড়াই, আমরা শুরু করে দিই। তোমাদের ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারে তরঙ্গের কিছু কনসেপ্ট একটু জানা লাগবে। তো তরঙ্গের যে কনসেপ্টটা জানা লাগবে সেটা আমরা ফার্স্ট পার্টের শব্দ তরঙ্গের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিছু বেসিক জিনিস পড়ি, কিন্তু ওইটাও আমাদের শর্ট কোর্সে ছিল না। সুতরাং ফার্স্ট ইয়ারে ওই চ্যাপ্টারটাও পড়ানো হয় নাই। তো তারপরেও এই অধ্যায়টা আমি পড়াবো। আশা করি তোমাদের যা কিছু দরকার বেসিক যে কনসেপ্টটুকু এই অধ্যায়ের কোনো টপিক বুঝতে একেবারে খুব ভালোভাবে জানা দরকার, তো সেই জিনিসটা আমি তোমাদের খুব ভালো করে বুঝাই দিব। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়ায় শুরু করি। ভৌত আলোক বিজ্ঞানের আজকে হচ্ছে প্রথম ক্লাস। আমি একটা গল্প দিয়ে এই চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন শুরু করি। দেখো, আলো কি, আলো বা অপটিক্স, পদার্থবিদ্যায় এই জিনিসটা আসলে কি। তো বিভিন্ন বিজ্ঞানী আলোকে আসলে বিভিন্নভাবে আবিষ্কার করছে এবং তারা আলোর বিভিন্ন তত্ত্ব প্রদান করছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞানীর নাম হচ্ছে নিউটন, তারপরে আইনস্টাইন, হাইগেন্স, তারপরে ম্যাক্সওয়েল, এরকম বহুত বিজ্ঞানী এই আলোর বিভিন্ন যে তত্ত্ব, এই তত্ত্বের ভিত্তি হিসাবে কাজ করছে। তো তোমাকে আমি একটা গল্প দিয়ে শুরু করি। তোমরা অনেকেই হয়তো এই গল্পটা পড়ছো। সেটা হচ্ছে 6 জন অন্ধলোক এবং একটা হাতি। ঠিক আছে, 6 জন অন্ধলোক এবং একটা হাতি। সাউন্ড কম? সাউন্ড তো অনেক ভালো আছে ভাইয়া, দেখতে পাচ্ছি না ভাইয়া, শুনতে পাচ্ছি না। আজকে সবকিছু ঠিকঠাক আছে। আজকে একেবারে নিউ ওয়াইফাই কানেকশন নিয়ে আমি হাজির হয়েছি। ঠিক আছে, আজকে আশা করি সবকিছু ঠিকঠাক আছে। সাউন্ড প্রবলেম হওয়ার কথা না। মোবাইলের সাউন্ড বাড়ায় দাও, মোবাইলের সাউন্ড বাড়ায় দাও, তাইলেই হবে, তাইলেই হয়ে যাবে। ওকে, তো গল্পটা কি? গল্পটা হচ্ছে 6 জন অন্ধ ব্যক্তি এবং একটা হাতির গল্প। তো ব্যাপারটা আমি তোমাকে একটু খুলে বলি। 6 জন অন্ধ ব্যক্তি একটা বনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন বনের মধ্য দিয়ে যাইতে যাইতে সামনে তারা দেখে একটা হাতি। এখন 6 জন অন্ধ ব্যক্তি দেখবে আর কিভাবে, দেখতে তো পারবে না, তো হাতির সাথে গুতা খায় আর কি। তো সামনে দেখে বিশাল একটা কোন একটা কিছু হবে। তো অন্ধ ব্যক্তি তারা তো আর জানে না কি। এবার ওই 6 জন অন্ধ ব্যক্তি হাতিটাকে হাত দিয়ে পরখ করে। তো একজন হাতির কান ধরে,
একজন অন্ধ ব্যক্তি হাতির কান ধরে বলে, আটকে যাচ্ছে, তোমরা যে কি করো। হ্যালো হ্যালো হ্যালো, দেখো এবার ঠিক থাকার কথা। নাও, নতুন নতুন মাইক নিলাম। তো একজন হাতির কান ধরে বলে, এই যে সামনে যে জিনিসটা আছে এটা হচ্ছে কুলার মতো। কুলা, ওই যে গ্রামের দিকে চাল বা ধান ওগুলা ঝাড়ার জন্য যে কুলা ব্যবহার করে, সেরকম কুলার মতো। তারপরে হচ্ছে আরেকজন অন্ধ ব্যক্তি, সে হাতির লেজটা ধরে, সে লেজ ধরে বলে যে এইটা হচ্ছে দড়ির মতো। লেজটা ধরে বলে এটা রশি বা দড়ির মতো। একজন সুর ধরে বলে এটা সাপের মতো। একজন হাতির পা ধরে বলে না, এটা কলা গাছ, এটা কলা গাছের মতো। একজন হাতির পিঠে হাত বোলায়, সে বলে হচ্ছে যে এটা হচ্ছে দেওয়ালের মতো। তারপরে আরেকজন হচ্ছে কি করে, আরেকজন হচ্ছে হাতির দাঁত ধরে বলে যে এইটা হচ্ছে ধারালো বর্ষার মতো। এইভাবে 6 জন অন্ধ ব্যক্তি সামনে হাতিটাকে ডিসক্রাইব করে। এইবার দেখি কারোর সাথে কারোর মত মিলতেছে না। কেউ বলতেছে কুলা, কেউ বলতেছে দেওয়াল, কেউ বলতেছে কলা গাছ, কেউ বলতেছে সাপ, কেউ বলতেছে আবার রশির মতো। এমন কথা হচ্ছে কাঠটা সঠিক। তো এই যে 6 জন অন্ধ ব্যক্তি, তারা বনের মধ্য দিয়ে যাইতে যাইতে সামনে একজন বেশ জ্ঞানী ব্যক্তি, তো তার কাছে আসে। তো সেই জ্ঞানী ব্যক্তি তাকে এসে বলে যে আমরা 6 জন অন্ধ ব্যক্তি পথের মধ্যে একটা জন্তু দেখছি বা জন্তু অনুভব করছি। তা আমরা 6 জন বলতেছি 6 রকম কথা, কারোর সাথে কারো মতামত মিলছে না। তখন ওই 6 জন অন্ধ ব্যক্তি ওই জ্ঞানী লোকটার কাছে ঘটনা খুলে বলে, এবং কে কিভাবে জন্তুটাকে ফিল করছে, কে কার কাছে কি মনে হয়েছে, কার অবজারভেশন কি, সেটা সবাই ওই অন্ধ ব্যক্তি সব অন্ধ ব্যক্তি ওই জ্ঞানী লোকটাকে খুলে বলার পরে তখন ওই জ্ঞানী লোকটা বলে যে তোমরা আসলে বনের মধ্যে তোমরা যে জন্তুটা আসলে দেখে আসছো সেটা আসলে হাতি। তোমাদের সবার কথা ঠিক আছে, কেউ আসলে ভুল বলো নাই। হাতির মানে শরীরটা দেখতে হচ্ছে দেওয়ালের মতো, তারপরে সুর দেখতে সাপের মতো, পা কলা গাছের মতো মোটা, দাঁত বর্ষার মতো ধারালো, তারপরে লেজের অগ্রভাগে দড়ির মতো, তারপরে এইভাবে মোটামুটি বলে। এই সব কিছু মিলে আসলে হাতি। তো পদার্থবিদ্যায় আলো অনেকটা এরকম। দেখো এই যে 6 জন অন্ধ ব্যক্তি, কেউ কিন্তু মিথ্যা বলে নাই, সবাই কিন্তু সত্য কথা বলছে। সবার পার্সপেক্টিভে তাদের মতামত কিন্তু ঠিক আছে। তাহলে একজনের সাথে আরেকজনের মতামত মেলে না, এই কারণে তারা মারামারি করতেছিল। তো জ্ঞানী ব্যক্তি এসে যখন বুঝাইলো যে না, 6 জনই সবার পার্সপেক্টিভ থেকে সত্যি কথাই বলছে, 6 জনের কথাই ঠিক আছে। তো বাস্তব জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটে। আমাদের অনেক সময় ধরো যে আমার মতের সাথে তোমার মত মিলবে না, তোমার মতের সাথে অন্য একজনের মত মিলবে না, তো এর মানে মারামারি করা যাবে না। ঠিক আছে, সবাইকে সবার মত প্রকাশের কি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। তো এরকম যে এই 6 জন অন্ধ ব্যক্তি তারা 6 রকম কথা বললো, সবার কথা কিন্তু সত্য এবং সবকিছু মিলে হাতি। পদার্থবিদ্যায় আলো ঠিক সেরকম। আলোকে এক একজন বিজ্ঞানী এক একভাবে আবিষ্কার করছে। প্রথমে আসো নিউটনের কথা বলি। নিউটন বলছে, নিউটন হচ্ছে খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী। দেখবা যে কোনো জায়গায় নিউটনের নামই আসলে প্রথমে আসে। অপটিক্সের ক্ষেত্রেও নিউটনের নামই প্রথমে আসবে। নিউটন বলছে আলো হচ্ছে কণা, কোন আলোকউৎস থেকে কণা বা পার্টিকেল আকারে আলো নির্গত হয়। তো এই কণা তত্ত্ব, এর উপর ভিত্তি করে নিউটন সাহেব কিন্তু বিভিন্ন ফেনোমেনার প্রমাণ করে গেছে। কণাতত্ত্বের কথা অনুযায়ী আলো হচ্ছে সরল রেখায় চলে, আলো চলার পথে দিক পরিবর্তন করে না, মানে বাঁকে না, সরল রৈখিকভাবে আলোক রশ্মি নির্গত হয়। অপটিক্যাল যে রে, এই রেগুলা হচ্ছে জিওমেট্রিক্যাল যে রুলস সেটা ফলো করে, অর্থাৎ সরল রৈখিকভাবে আলো গমন করে। তো এইটার উপর, আলো সরল রেখায় চলে, এই নীতির উপর দাঁড়িয়ে থেকে আমরা হচ্ছে আলোর কিছু ফেনোমেনা ব্যাখ্যা করতে পারি, যেমন প্রতিফলন, প্রতিসরণ, তারপরে বিচ্ছুরণ, এরকম কিছু আলোর ফেনোমেনা ব্যাখ্যা করতে পারি। তুমি অলরেডি প্রতিফলন এই জিনিসগুলা 9-10-এ মোটামুটি জেনে আসছো, এই জিনিসগুলা তুমি জানো। তো এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। এইবার আসো, আলোর কিছু ঘটনা আছে যে ঘটনাগুলা নিউটনের এই কণাতত্ত্বের, অর্থাৎ আলো যে সরল রেখায় চলে, এটার উপর দাঁড়িয়ে থেকে দেওয়া যায় না।
প্রমাণ করা যায় না। কি সেই ঘটনাগুলো? অপবর্তন, ব্যতিচার, সমাবর্তন, এই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায় না। তারপরে ফটোতড়িৎ ক্রিয়া, এগুলা ব্যাখ্যা করা যায় না। আলো চলার পথে বেঁকে যায়। আলো সরু চির বা প্রতিবন্ধকের, সরু চির বা প্রতিবন্ধক, চির মানে ছিদ্র, তোর সরু চির বা প্রতিবন্ধকের মধ্য দিয়ে নির্গত হওয়ার সময় বা ধার ঘেঁষে নির্গত হওয়ার সময় আলো বেঁকে যায়। আর এই বেঁকে যাওয়ার এই ঘটনাটার নাম হচ্ছে অপবর্তন। তো এরকম আলোর যে কিছু ফেনোমেনা, এগুলা আলো সরল রেখায় চলে, এই জিওমেট্রিক্যাল অপটিক্সের নীতি বা রুলস দিয়ে আর প্রমাণ করা যায় না। তো তখন বিজ্ঞানী হাইগেন্স সে নিয়ে আসলে আলো তরঙ্গ তত্ত্ব। আলো তরঙ্গ আর তরঙ্গ, আলো এইভাবে তরঙ্গ আকারে নির্গত হয় কোন উৎস থেকে। আলো যদি এভাবে তরঙ্গ আকারে নির্গত হয় তাহলে তো আলো বেঁকে যেতে পারবে। এবং আলোর এই তরঙ্গ তত্ত্বের উপর ভিত্তি করে আমরা অপবর্তন, ব্যতিচার, সমাবর্তন এগুলার আমরা ব্যাখ্যা করতে পারি। তো হাইগেন্সের নীতি দিয়ে তখন আমরা, হাইগেন্সের প্রিন্সিপাল দিয়ে তখন আমরা এই জিনিসগুলা ব্যাখ্যা করতে পারি। তাহলে কি হইলো? আলো হচ্ছে তরঙ্গ, আলো কণা, তারপরে আলো কি হইলো? তরঙ্গ। কণা তত্ত্বের সাহায্যে যে ঘটনাগুলো আমরা ব্যাখ্যা দিচ্ছিলাম, ওই যে প্রতিফলন, প্রতিসরণ, ওগুলাও কিন্তু আমরা হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব দিয়েও দিতে পারি। তাহলে কি হইলো? আলো হচ্ছে তরঙ্গ। এইবার শোনো, আরো কিছু আলোর ফেনোমেনা আছে। এই ফেনোমেনাগুলার ব্যাখ্যা আবার এই আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে দেওয়া গেল না। যেমন হচ্ছে ধরো ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়া কি? কোন ধাতব পাতে যখন আলো এসে পড়ে, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো, যে এসে আলো রশ্মি ফেললে হবে না, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলোক রশ্মি এসে ফেলা হবে, তখন ওই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হবে। এই ব্যাপারটাকে বলা হয় ফটোতড়িৎ ক্রিয়া। আইনস্টাইন এই যে 1905 সালে ফটোতড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য কিন্তু নোবেল প্রাইজ পাইছে। তো এই যে ফটোতড়িৎ ক্রিয়া, এইটা ব্যাখ্যা কিন্তু এই তরঙ্গ তত্ত্ব দিয়ে আবার করা যায় না। আরেকটা জিনিস, তরঙ্গ তত্ত্বের আরেকটা সমস্যা হচ্ছে যে তরঙ্গ সঞ্চালনের জন্য তো মাধ্যমের দরকার হয়। তো তখন হাইগেন্সকে বলা হইলো, ভাই তাহলে আলো সঞ্চালনের জন্য কোন মাধ্যম? এই যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেছে, মাঝখানে কি মাধ্যম আছে? তো তখন বিজ্ঞানীরা এই ধারণা আর কি গ্রহণ করে নিছিল যে পুরো মহাবিশ্ব ইথার নামক একটা কাল্পনিক মাধ্যমের মধ্যে ডুবে আছে। সূর্য থেকে আলোক রশ্মি যখন পৃথিবীতে আসে তখন কিসের মাধ্যমে আসে? মাধ্যমটা কি? মাধ্যম হচ্ছে ইথার। কারণ আলো তো মাধ্যম ছাড়া, মানে তরঙ্গ, এটা তো মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারবে না। পানিতে তুমি ঢিল ছুঁড়লে তরঙ্গ তৈরি হয়। তো পানিতে যদি ঢিল ছুঁড়লে তরঙ্গ তৈরি হয়, এই যে স্থিতিস্থাপক জড় মাধ্যম, পানি মাধ্যম। তারপরে এই যে কথা বলতেছি, কথা বললে যে কথা শুনতে পাওয়া যাচ্ছে, সামনের যে কোনো ব্যক্তি যদি আমার সামনে থাকে সে কথা শুনতে পাচ্ছে। কেন শুনতে পাচ্ছে? কারণ এই যে মাঝখানে বাতাস আছে, এই বাতাস মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু শব্দ তরঙ্গ সঞ্চালিত হচ্ছে। তো মানে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয়। তো সেই মাধ্যমটা কি? আলো সঞ্চালনের জন্য মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে ইথার। এবার মাইকেলসন মল্লির একটা এক্সপেরিমেন্ট আছে, যেটা তোমরা আধুনিক পদার্থবিদ্যার সূচনা এই অধ্যায়ের প্রথমে দেখবা। মাইকেলসন মল্লি তাদের যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের সাহায্যে মাইকেলসন মল্লি প্রমাণ করে দিল আসলে ইথার বলে কোনো কিছু নাই। তাহলে দেখো, তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয়। আমরা ধরে নিছিলাম যে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে ইথার নামক, আলোক তরঙ্গ সঞ্চালিত হচ্ছে ইথার নামক একটা মাধ্যমের মধ্য দিয়ে। তো মাইকেলসন মল্লি পরীক্ষা দ্বারা প্রমাণ করে দিল ইথার বলে কিছু নাই, ইথার মাধ্যমের অস্তিত্ব নাই। তাহলে তো তরঙ্গ তত্ত্বেরও আর অস্তিত্ব থাকে না, ঠিক আছে, তাই না? তরঙ্গ তত্ত্ব তখন অস্তিত্ব সংকটে পড়ে গেল। এরপরে বিজ্ঞানী মেবি ম্যাক্সওয়েল মনে হয়, সে আবিষ্কার করলো আলো হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। তরঙ্গ দুই ধরনের হয়, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িৎ চুম্বক তরঙ্গ। শব্দ এটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ, আর আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আলো হচ্ছে তাড়িৎ চুম্বক আর তরঙ্গ। তো তারপরে মনে করো যে আলোক তরঙ্গ ঠিক আছে, যে আলোক তরঙ্গ ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। আলো হচ্ছে মাধ্যম ছাড়া, উইদাউট মাধ্যম সঞ্চালিত হতে পারে। যান্ত্রিক তরঙ্গ কি? যে তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, যেমন শব্দ। আর তাড়িৎ চুম্বক তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালনের দরকার পড়ে না, মাধ্যম লাগে না। যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের কোনো দরকার হয় না, সেটাই হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। এই মানে এই যে বর্তমান যে টেলিকমিউনিকেশন সিস্টেম, এটা কিন্তু তাড়িৎ চুম্বক তরঙ্গের উপরেই টিকে আছে। তো আলো সঞ্চালিত হয় তাড়িৎ চুম্বক তরঙ্গের আকারে আর কি। আলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ। তো তাহলে আর মাধ্যমের দরকার হইল না। এবার এর পরবর্তীতে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, সে তার প্লাঙ্ক তত্ত্ব, মানে আলোর কোয়ান্টাম তত্ত্ব, এটা নিয়ে হাজির হইল। ঠিক আছে, যে বলা হইল যে আলো কোনো উৎস থেকে যখন আলো নির্গত হয় তখন আলো তরঙ্গও না আবার কণাও না। তাহলে আলো কি? আলো শক্তি গুচ্ছ বা প্যাকেট আকারে নির্গত হয়। ঠিক আছে, ছিন্নায়িত বা বিচ্ছিন্ন শক্তি গুচ্ছ
বা প্যাকেট আকারে নির্গত হয়। কোনো উৎস থেকে আলোক তরঙ্গ নিরবিচ্ছিন্ন তরঙ্গ অথবা নিরবিচ্ছিন্ন মনে করো রে কণা আকারে নির্গত হয় না। তাহলে কি আকারে নির্গত হয়? ছিন্নায়িত বা বিচ্ছিন্ন শক্তি গুচ্ছ বা প্যাকেট আকারে নির্গত হয়। এটা আমরা মডার্ন ফিজিক্স চ্যাপ্টারে পড়বো আর কি। তো এইটা হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব। এর মাঝে মনে করো যে আলোর আর একটা তত্ত্ব ছিল যে আলো আসলে তরঙ্গও হয়, আলো আসলে কণাও হয়। এটাকে বলা হয় আলোর মানে আলোর হচ্ছে কি যেন বলে এটাকে, আলো কণাও হয় আবার তরঙ্গ হয়। এটাকে কি যেন বলে ভুলে গেলাম, আলোর কণা তরঙ্গ দ্বৈততা নীতি আর কি, এরকম কিছু একটা, যে আলোর কণা তরঙ্গ দ্বৈততা নীতি। আলো কণা হিসাবেও থাকে, তরঙ্গ হিসাবেও থাকে, কোনো সমস্যা নেই, আলো দুইটাই হইতে পারে। তো এই হচ্ছে আলোর ইতিহাস। তো পদার্থবিদ্যায় আলো হচ্ছে এই হাতিটার মতো, যে আলোকে যে বিজ্ঞানী যেভাবে চিন্তা করছে সবাই সঠিক, কেউ আসলে ভুল না। নিউটনের কণা তত্ত্ব ভুল না, আবার হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব সেটাও যে ভুল তাও না, আবার প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সেটাও ঠিক। তাহলে মোটামুটি আলো আসলে সবকিছু। তো এইবার আমরা এই অধ্যায়ে আলো তরঙ্গ তত্ত্ব নিয়ে আলোচনা করব। আর তরঙ্গ তত্ত্বের সাহায্যে 3টা ফেনোমেনা ব্যাখ্যা করা যাচ্ছে, ঠিক আছে? মানে এই অধ্যায়ে বিশেষ করে 3টা ফেনোমেনা আলোচনা করা যাচ্ছে, সেটা হচ্ছে অপবর্তন, ব্যতিচার, সমাবর্তন। আমরা প্রতিসরণ এবং প্রতিফলন এটাও আমরা আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে প্রমাণ করব। তো চলো এবার মূল আলোচনায় ঢুকে যাই। তো আলোর তরঙ্গ তত্ত্ব এটা বুঝতে গেলে প্রথমে জানতে হবে হচ্ছে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট কি, ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? ধরো কোনো উৎস থেকে তরঙ্গ নির্গত হচ্ছে, তো সমদশা সম্পন্ন কণাগুলোর যে সঞ্চার পথ, কোনো একটা উৎস থেকে যদি তরঙ্গ নির্গত হয় তাহলে সেই তরঙ্গের সমদশা সম্পন্ন যে কণাগুলো বা বিন্দুগুলো তাদের নিয়ে যদি একটা সঞ্চার পথ আমরা কল্পনা করি, একটা তল কল্পনা করি, তাহলে সেটাকেই বলা হয় হচ্ছে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। তাহলে আগে একটু সংজ্ঞাটা লিখি, তারপর আমি তোমাকে চিত্র এঁকে জিনিসগুলো বুঝাই দিচ্ছি। যে তরঙ্গের উপর সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথকে তরঙ্গ মুখ বলে। তরঙ্গ মুখ আমাদের বইতে লেখা আছে 2 ধরনের হয়, কিন্তু 3 ধরনের হইতে পারে। তরঙ্গ মুখ 3 ধরনের হয় আর কি, আমরা মূলটাই লিখি আর কি। আমাদের বইতে লেখা আছে 2 ধরনের। কি কি? গোলীয় তরঙ্গমুখ, এক গোলীয় বা স্ফেরিক্যাল তরঙ্গমুখ, চোঙ বা সিলিন্ডার আকৃতির তরঙ্গমুখ, চোঙাকৃতি তরঙ্গমুখ, এবং লাস্ট ওয়ান হচ্ছে সমতল তরঙ্গমুখ। এবার আসো একটু এঁকে দেখাই। মনে করো শব্দ তরঙ্গ, তো এটা হচ্ছে শব্দ উৎস, এই শব্দ উৎস থেকে তরঙ্গ নির্গত হচ্ছে। তো তরঙ্গ এদিকেও নির্গত হচ্ছে, তুমি আলো চিন্তা করতে পারো যে আলো তরঙ্গ নির্গত হচ্ছে। তারপরে শুধু কি ডান দিকে যাবে, শব্দ ডান দিকে যাবে, বা আলো কি শুধু ডান দিকে যাবে? এই পাশে আলো আসবে না? আসবে। তাহলে তরঙ্গ এদিকেও নির্গত হচ্ছে, উপরের দিকেও নির্গত হচ্ছে, নিচের দিকেও নির্গত হচ্ছে, সামনের দিকেও আসতেছে, পিছনের দিকেও যাচ্ছে। দেখো ব্যাপারটা আমি 2D করে আঁকছি, কারণ আমি বোর্ডে তো 2D আঁকতে পারবো, 3D তো আঁকতে পারবো না। কিন্তু এটা হচ্ছে 3D, অর্থাৎ এখানে উৎস আছে, উৎস থেকে তরঙ্গ সব দিকে সঞ্চালিত হয়ে যাচ্ছে, সব দিকে, তোমার সামনের দিকে, পিছনের দিকে, ডান দিকে, বাম দিকে, উপরের দিকে, নিচের দিকে, সব দিকে তরঙ্গ সঞ্চালিত হয়ে যাচ্ছে। এখন আমি যদি সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথ চিন্তা করি, সমদশা সম্পন্ন কণা কি? যেমন মনে করো, দেখো এই যে একটা কণা, এই যে চূড়ার উপর একটা বিন্দু, এরপরে যদি এখানে আরেকটা তরঙ্গ ধরো, এই যে এই আরেকটা তরঙ্গ,
এই যে চূড়ার উপর একটা বিন্দু, এই দেখো এই যে চূড়ার উপর একটা বিন্দু, তাহলে এই যে বিন্দুটা এর সমদশা সম্পন্ন একটা কোণা এটা, তারপরে এর সমদশা সম্পন্ন আরেকটা কোণা এখানে আছে, সমদশা সম্পন্ন আরেকটা কোণা এখানে আছে। এইভাবে এই তরঙ্গের উপর যদি এরকম সমদশা সম্পন্ন কণাগুলা নিয়ে একটা সঞ্চার পথ আমি কল্পনা করি, তাহলে এটা হচ্ছে তরঙ্গমুখ। এই তরঙ্গমুখটা কিন্তু গলীয়। অনেকে বলতে ভাই বৃত্তাকার তো, পানিতে ঢিল ছুড়লে, পানিতে যদি ঢিল ছুড়ো ঢেউ তৈরি হয় না? তো এই ঢেউগুলা কেমন? পানিতে পানিতে ঢিল ছুড়লে এরকম ভাবে ঢেউ তৈরি হয় না? এরকম ভাবে ঢেউ তৈরি হয় না? এই যে ঢেউগুলা এইভাবে যায় সামনের দিকে। তাহলে দেখো এই যে চূড়ার উপর, এই যে ঢেউয়ের যে চূড়াগুলা, এই চূড়াগুলার উপর এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলা নিয়ে যদি এরকম একটা তল কল্পনা করা হয়, তাহলে এইটা হচ্ছে একটা তরঙ্গমুখ। সমদশা সম্পন্ন কণাগুলার সঞ্চার পথকে তরঙ্গমুখ বলে। এখন পানিতে ঢিল ছুড়লে যে তরঙ্গমুখটা তৈরি হইতেছে সেটা কিন্তু 2D নট 3D, ঠিক আছে? সেটা হচ্ছে 2D একটা তলে, কিন্তু শব্দ তো সব দিকে সঞ্চালিত হচ্ছে 3D আকারে। আলো এটাও কিন্তু সব দিকে সঞ্চালিত হচ্ছে। তাহলে আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, এর ক্ষেত্রে যদি তুমি উৎস থেকে সমদশা সম্পন্ন কণাগুলা নিয়ে বিভিন্ন দিকে সমদশা সম্পন্ন যে কণাগুলো আছে এগুলা নিয়ে যদি একটা সঞ্চার পথ কল্পনা করো, তাহলে সেটা একটা গলীয় তরঙ্গমুখ তৈরি করবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গলীয় তরঙ্গমুখ, এটা হচ্ছে গলীয় তরঙ্গমুখ, গলীয় তরঙ্গমুখ। ওকে, দেখো আমি আরেকটু ক্লিয়ার করে এঁকে দেখাই। এক, গলীয় তরঙ্গমুখ বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। দেখো মনে করো একটা আলোক উৎস, মোমবাতি ধরো, এখানে এই যে মোমবাতিটা জ্বলতেছে, তাহলে এখান থেকে আলো নির্গত হচ্ছে, এখান থেকে আলো নির্গত হচ্ছে, চারিদিকে ছড়াই পড়তেছে আলো, এইভাবে ধরো আলো নির্গত হচ্ছে। ঠিক এই সাইডেও আছে, এই সাইডেও কিন্তু আছে, হ্যাঁ, সব সাইডে এইভাবে সঞ্চালিত হচ্ছে। তা আমি একটা সাইড দেখাই তোমাকে, এখান থেকে একটা সাইড তোমাকে দেখাই, এই যে চূড়া, তারপরে খাজ আবার চূড়া, খাজ আবার চূড়া, এখান থেকে চূড়া, খাজ, চূড়া, খাজ আবার চূড়া, এইভাবে সঞ্চালিত হচ্ছে। তাহলে দেখো, দেখো এই যে বিন্দুটা চূড়ার উপর, এই বিন্দুটা চূড়ার উপর, এই বিন্দুটা চূড়ার উপর, এই বিন্দুটা চূড়ার উপর, সমদশা সম্পন্ন কণাগুলা নিয়ে এই যে সঞ্চার পথটা, এটা হচ্ছে একটা তরঙ্গমুখ, ওয়েভ ফ্রন্ট। আবার এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এটা হচ্ছে পরবর্তী চূড়ার উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণা। এদের নিয়ে যে তলটা কল্পনা করা যায়, এরকম যে তলটা, সেটা হচ্ছে আরো একটা তরঙ্গমুখ। এইভাবে এই আর একটা তরঙ্গমুখ। খাদের উপর বিন্দুগুলো নিয়েও কিন্তু হতে পারে। ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এগুলো সব সমদশা সম্পন্ন কণা। তাহলে এগুলা নিয়ে যদি এরকম একটা সঞ্চার পথ কল্পনা করা যায়, তাহলে এটাও কিন্তু একটা তরঙ্গমুখ। তাহলে এটাই হচ্ছে গলীয় তরঙ্গমুখ। এখন অনেকে বলতে পারো, ভালো করে শুনবা কথাটা, অনেকে বলতে ভাই এই কণাটা আর এই কণাটা, এটাও চূড়ার উপর, এটাও চূড়ার উপর, তাহলে এই দুইটা সমদশা সম্পন্ন কণা। উত্তর হচ্ছে না, এই দুইটা সমদশা সম্পন্ন কণা না। দেখো উৎস থেকে খেয়াল করো, এটা হচ্ছে উৎস, এই উৎস থেকে এই পয়েন্ট আলো যে দূরত্ব অতিক্রম করে গেছে, এই পয়েন্টও কিন্তু সেই দূরত্ব অতিক্রম করে গেছে, এই পয়েন্টও সেই দূরত্ব, এই পয়েন্টও সেই দূরত্ব অতিক্রম করে গেছে। তাহলে এই যে ওয়েভ ফ্রন্টটা আছে, এই ওয়েভ ফ্রন্টে আসতে আলো সময় লাগছে ধরো T1, তাহলে দূরত্ব C1, এই C1 ইকুয়াল টু বা দূরত্ব S1, এটা ইকুয়াল টু আলোর বেগ, ধরো আলোর বেগ হচ্ছে c, তাহলে CT1, তাহলে এই কণাটার সরণ S ইকুয়াল টু CT1, এরও S ইকুয়াল টু CT1, এরও তাই, এরও তাই। কিন্তু ভাই এইখান থেকে তুমি যদি এইখানে চিন্তা করো, ধরো এখান থেকে এইখানে, এই কণার দূরত্ব কিন্তু সেম না, ওই কণাটার দূরত্ব হচ্ছে S2, C, এখানে যখন আসবে তখন T2 সময় আসছে, তাহলে T2। তাহলে এই দুইটা সমদশা সম্পন্ন কণা কিন্তু না, এই বিন্দু আর এই বিন্দু সমদশা সম্পন্ন কণা না, এই বিন্দু আর এই বিন্দু সমদশা সম্পন্ন কণা না। কারণ এই যে তরঙ্গমুখটা, এই তরঙ্গমুখটা গঠিত হয়েছে T1 সময়, তার কিছুক্ষণ পরে T2, তার কিছুক্ষণ পরে T3, এইভাবে পরবর্তী তরঙ্গমুখগুলা তৈরি হয়েছে। কি কথা বুঝছো? তাহলে তরঙ্গমুখের ব্যাপারটা বুঝলাম, এটা হচ্ছে গলীয় তরঙ্গমুখ। তারপরে ধরো 2 নম্বর, সমতল তরঙ্গমুখ। সমতল তরঙ্গমুখ, টর্চ লাইট,
টর্চ লাইট থেকে আলো ছড়ে দিছো, দেখো মোমবাতির যে আলো, মোমবাতির যে আলো, এই যে এটা কিন্তু গোলীয় তরঙ্গমুখ তৈরি করে, কারণ এই যে মোমবাতির আলো থেকে আলো চারিদিকে ছড়াই পড়তেছে, একটা স্ফিয়ার হিসাবে, গোলক হিসাবে কিন্তু আলো নির্গত হয়ে ছড়াই পড়তেছে। কিন্তু টর্চ লাইটের আলো, ধরো তুমি টর্চ লাইট থেকে আলো ছড়ে দিছো, এই মনে করো একটা টর্চ লাইট, এই টর্চ লাইটটা থেকে আলোটা ছড়া হয়েছে, এখান থেকে আলো সোজা এদিকে চলে যাচ্ছে এভাবে প্যারালাল, অর্থাৎ কোনো উৎস থেকে সহজ কথা, কোনো উৎস থেকে প্যারালাল আলোক রশ্মি নির্গত হচ্ছে। তাহলে এখান থেকে এইভাবে আলোক রশ্মি যদি নির্গত হয়, আলো নির্গত হয়, তাহলে এই আলো যে তরঙ্গমুখটা তৈরি করবে সেটা হচ্ছে সমতল তরঙ্গমুখ। কিভাবে? আসো আমি আলোক তরঙ্গ আঁকি, ধরো আলো তরঙ্গ আকারে নির্গত হচ্ছে এখানে, এই যে আলো তরঙ্গ আকারে এভাবে নির্গত হচ্ছে, এই উৎসের জন্য এটা, এর জন্য এটা, এর জন্য এটা, এই বসাই দিলাম। এইবার তুমি দেখো এই কণাটার সমদশা সম্পন্ন কণা এটা, সমদশা সম্পন্ন কণা এটা। তাহলে এটা নিয়ে যদি একটা তরঙ্গমুখ কল্পনা করা যায়, এই যে এটা নিয়ে যদি একটা তরঙ্গমুখ কল্পনা করা যায়, একটা তরঙ্গমুখ মানে তল, এখানে যদি একটা তল কল্পনা করি, তাহলে সেটা হবে একটা সমতল তরঙ্গমুখ। কেন সমতল বলা হচ্ছে? এই যে মনে করো, এই যে দেখো এটা সমতল, এইটা আমি এখানে রাখতেছি, এই যে আলো ছুড়ে দিছি, আলো নির্গত হচ্ছে, তাহলে এই যে তলটা আছে, এই তলে যতগুলো কণা আছে, এই তলে যতগুলো বিন্দু আছে, এই তরঙ্গ স্থিত যতগুলো বিন্দু, সবাই সমদশা সম্পন্ন কণা, তাহলে এদের নিয়ে যে তলটা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে সমতল তরঙ্গমুখ। আমি যদি একটু 3D শেপ দিয়ে আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম, 3D শেপ দিয়ে যদি আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম, যে এই একটা তল, এটা হচ্ছে সমতল তরঙ্গমুখ। ঠিক একইভাবে ধরো এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এদের দিয়ে যদি একটা তল কল্পনা করা হয় তাহলে এইটা আর একটা তরঙ্গমুখ তৈরি করবে, তাহলে এইটা হচ্ছে আর একটা তরঙ্গমুখ, এটা হচ্ছে আর একটা তরঙ্গমুখ। তাহলে এগুলা কেমন তরঙ্গমুখ? সমতল, ঠিক আছে, সমতল তরঙ্গমুখ, প্লেন ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট। আর আরেকটা আছে, এইটা আমাদের বইতে ওইভাবে আলোচনা করা নাই, 3 নম্বর, সেটা হচ্ছে চোঙাকৃতির তরঙ্গমুখ, সিলিন্ডার শেপের। চোঙাকৃতি তরঙ্গমুখ বা সিলিন্ডার আকৃতির তরঙ্গমুখ। কেমন? ধরো এখানে একটা উৎস আছে, ধরো আলোক উৎস, ধরো এটা এরকম, যে এইটা একটা আলোক উৎস এরকম আছে, এবার এখান থেকে আলো নির্গত হচ্ছে, তো এইভাবে চারিদিকে ছড়াই পড়তেছে, কি আকারে? সিলিন্ডার আকারে। দেখো এই যে সিলিন্ডার আকারে নির্গত হয়ে যাচ্ছে এরকম। এই যে ওয়েভ ফ্রন্টটা তৈরি হয়েছে, এই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে সিলিন্ডার শেপের একটা ওয়েভ ফ্রন্ট, সিলিন্ডার শেপের। এরপরে ধরো এই আর একটা ওয়েভ ফ্রন্ট, এরপরে ধরো এই আর একটা ওয়েভ ফ্রন্ট, এই আর একটা সিলিন্ডার শেপের তল, এই আর একটা সিলিন্ডার শেপের তল, তাহলে এই আর একটা তরঙ্গমুখ, তো এটাকে বলা হচ্ছে সিলিন্ডার শেপের তরঙ্গমুখ। তাহলে এই মোটামুটি 4টা তরঙ্গমুখ, সরি 3টা তরঙ্গমুখ। এবার আমি তোমাকে একটু চিত্র দেখাই, দেখো এই যে এই চিত্রটার দিকে দেখো, দেখো এখান থেকে আলো নির্গত হচ্ছে, এই যে উৎস, তাহলে এইভাবেই দেখো আলো নির্গত হচ্ছে এক একটা তরঙ্গমুখ, এগুলো হচ্ছে গোলীয় তরঙ্গমুখ, আলোর ঢেউ যাচ্ছে, সহজ কথা। আর যখন প্যারালাল ভাবে যাবে, দেখো প্যারালাল ভাবে যাবে, তখন এরকম একটা তল কল্পনা করলে সেটা সমতল তরঙ্গমুখ। এরকম বহু চিত্র আছে, দেখো এই চিত্রে খুব সুন্দর বোঝা যাবে। এই যে ডিরেকশন অফ প্রোপাগেশন, অর্থাৎ তরঙ্গের সঞ্চালনের দিক হচ্ছে এইদিকে, এইভাবে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে। তাহলে সমদশা সম্পন্ন কণা, এই যে সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ, সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ, এগুলাই আসলে ওয়েভ ফ্রন্ট। কি কথা বুঝছো? এগুলাই আসলে ওয়েভ ফ্রন্ট। এইখানে দেখো এই যে বিভিন্ন ধরনের ওয়েভ ফ্রন্ট আছে, এই একটা দেখো, এই যে দেখো, এই যে সমতল তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ, এগুলো সব সমতল তরঙ্গমুখ। এই যে এইখানে জিনিসটা খুব ভালো বোঝা যায়, দেখো এই চিত্রে সমদশা সম্পন্ন কণাগুলা নিয়ে এক একটা তল কল্পনা করা হয়েছে, তাহলে এই তলটাই হচ্ছে এক একটা তরঙ্গমুখ হিসাবে কাজ করবে, ঠিক আছে? এই যে দেখো এটা কি ক্লিয়ার? তরঙ্গমুখের ব্যাপারটা বুঝলাম। এইবার আসো হাইগেন্সের নীতি।
আলোর তরঙ্গ তত্ত্ব বা হাইগেন্সের নীতি। আলোর তরঙ্গ তত্ত্বের বিজ্ঞানী হাইগেন্সের নীতি। তো দেখো হাইগেন্স প্রিন্সিপাল কি বলতেছে। হাইগেন্স বলতেছে, আমি প্রথমে একটু বাংলা বিবৃতিটা বলি। হাইগেন্সের প্রিন্সিপালের বাংলা বিবৃতিটা একটু বলি। ধরো কোনো উৎস থেকে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে, তো কোনো একটা তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দুই এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে আচরণ করে। তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই এক একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে আচরণ করে এবং তারা মূল তরঙ্গের সমান বেগেই তরঙ্গ সঞ্চালিত করে। তাহলে এরকম এই যে অসংখ্য গৌণ তরঙ্গ মুখের উপর অবস্থিত অসংখ্য গৌণ তরঙ্গ ধরো তরঙ্গ সঞ্চালিত করতেছে, এরকম ছোট 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 গৌণ উৎসের জন্য কোন একটা নির্দিষ্ট সময় যদি এই গৌণ উৎসগুলার সৃষ্ট তরঙ্গ মুখের একটা সাধারণ স্পর্শক আঁকা হয়, তাহলে সেইটাই হবে মূল তরঙ্গের নতুন তরঙ্গ মুখের অবস্থান। তো এইটা হচ্ছে হাইগেন্স প্রিন্সিপালের মূল কথা। এখন দেখো মনে হইতেছে ভাই কি বলে ফেললেন, এ তো কিছুই বুঝলাম না, মাথার উপর দিয়ে চলে গেল। যাক, মাথার উপর দিয়ে তোমার আমি চিত্র বুঝাই দিব, তুমি দেখবা নিজেই লিখতে পারবা। চিত্র বুঝাই দিলে তুমি নিজেই লিখতে পারবা, তোমার মানে তুমি নিজে বুঝে বুঝে লিখতে পারবা, তোমার বই থেকে মুখস্থ করার দরকার পড়বে না। তাহলে এবার শোনো, এটা হচ্ছে একটা সোর্স, মূল সোর্স। এটাকে বলা হয় প্রাইমারি সোর্স। ধরো একটা প্রাইমারি অপটিক্যাল সোর্স, প্রাইমারি সোর্স, ঠিক আছে। এবার এই উৎস থেকে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে। তাহলে এই উৎস থেকে আলোক তরঙ্গ নির্গত হলো কোন একটা নির্দিষ্ট সময়ের, এই হচ্ছে একটা তরঙ্গ মুখ। তো এটা মনে করো T1 সময়ের তরঙ্গ মুখ। তাহলে এই তরঙ্গ মুখের উপর অবস্থিত এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, এগুলো সব কেমন কণা? সমদশা সম্পন্ন কণা। এই কণাগুলা সবাই সমদশা সম্পন্ন কণা। এই যে এটা হচ্ছে সমদশা সম্পন্ন কণা। এবার এই যে কণাগুলা তরঙ্গ মুখের উপর অবস্থিত, এই যে কণাগুলা, এই কণাগুলা সেকেন্ডারি সোর্স, গৌণ উৎস, বাংলায় বললে গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স হিসেবে আচরণ করে। এটা প্রাইমারি সোর্স, মূল উৎস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল উৎস বা মাতৃ সোর্স। এখন এই তরঙ্গ মুখের উপর অবস্থিত T1 সময়ের তরঙ্গ মুখ, এটা এই তরঙ্গ মুখের উপর অবস্থিত এই যে প্রত্যেকটা কণা, এই প্রত্যেকটা কণায় এক একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে, ঠিক আছে। প্রত্যেকটা কণায় এক একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে এবং তারা মূল তরঙ্গের সমান বেগেই সামনের দিকে তরঙ্গ সঞ্চালন করে। তাহলে এইটা একটা উৎস হলে সে তরঙ্গ সঞ্চালন করবে, এই যে এই একটা উৎস হলে সেও আবার তরঙ্গ সঞ্চালন করবে, এই একটা উৎস হলে সেও আবার তরঙ্গ সঞ্চালন করবে। এইভাবে তুমি কাটা কম্পাস দিয়ে এদের তরঙ্গ আঁকবা, তরঙ্গ মুখ আঁকবা। তাহলে কোন একটা নির্দিষ্ট সময় দেখো সবার তুমি তরঙ্গ মুখ আঁকতেছো, এই যে সবার তরঙ্গ মুখ আঁকতেছো। এটা কত সময়ের? ধরো এটা T2 সময়ের আঁকলা, সবগুলা গৌণ উৎসের জন্য তাদের সৃষ্ট তরঙ্গ মুখ তুমি আঁকলা কত সময়? T2 সময়। কি কথা বুঝলা? কিভাবে আঁকতে হয়, কিভাবে আঁকতে হয়? এই যে তরঙ্গ মুখটা, এই তরঙ্গ মুখ এখান থেকে ধরো এই যে দূরত্বটা গেছে, এখান থেকে ধরো এই যে দূরত্বটা গেছে, এই দূরত্বটা ধরো S1 হচ্ছে CT1, ঠিক আছে। তারপরে এইখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, এই সব দূরত্বগুলো কি সেম দূরত্ব, সেম। তাহলে এইভাবে নতুন তরঙ্গ মুখ আমি আঁকলাম। এখন আমি মূল উৎসের, এই মূল উৎস তারই T2 সময়ের তরঙ্গ মুখ চাই। তাহলে কি করব? এই যে গৌণ উৎসগুলো আছে তাদের T2 সময়ের এই যে সৃষ্ট যে তরঙ্গ মুখগুলো, তাদের একটা সাধারণ স্পর্শক আঁকবো, একটা সাধারণ স্পর্শক টানবা। এই যে সাধারণ স্পর্শক টানলে এই স্পর্শকটাই হবে ওই সময়ের অর্থাৎ T2 সময়ের মূল তরঙ্গের নতুন তরঙ্গ মুখের অবস্থান। এরপরে যদি আমার আবার তরঙ্গ মুখ আঁকতে হয়, ধরো আমি মূল তরঙ্গের T3 সময়ের তরঙ্গ মুখ আঁকবো। তাহলে কিভাবে আঁকবো? এই যে তরঙ্গ মুখটা আমি পাইলাম, এর উপর অবস্থিত এই যে কণাগুলা, এই কণাগুলা এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে, ঠিক আছে। এর উপর অবস্থিত এই যে কণাগুলা, প্রত্যেকটা কণা এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে। তাহলে তারাও আবার তরঙ্গ ইমিট করবে,
এইভাবে তারাও মনে করো তরঙ্গ ইমিট করলো। কত সময়? ধরো এটা T3 সময়ের। এবার এদের নিয়ে তুমি যদি একটা সাধারণ স্পর্শক আঁকো, এদের নিয়ে আঁকো একটা সাধারণ স্পর্শক আঁকলো, এদের নিয়ে এভাবে এদের নিয়ে একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলো। এই যে সাধারণ স্পর্শকটা, সেটাই হচ্ছে T3 সময়ের নতুন তরঙ্গমুখের অবস্থান। এটাই হচ্ছে হাইগেন্সের প্রিন্সিপাল বা হাইগেন্সের নীতি। আরো সুন্দর করে আমরা বুঝতেছি, আগে একটু বাংলা বিবৃতিটা লিখি, তাহলে ধাপে ধাপে লিখি কি করলাম সেটাই লিখবো খালি। তাহলে কি বলা হচ্ছে? কোন তরঙ্গমুখের উপর অবস্থিত, এই যে একটা তরঙ্গমুখ, তাহলে কোন তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি কণায়, এই যে প্রতিটি বিন্দুই, প্রতিটি কণায় এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসাবে, গৌণ তরঙ্গ উৎস হিসাবে আচরণ করে। এরা এই উৎসগুলো, এই গৌণ উৎসগুলো মূল তরঙ্গের সমান বেগে, মূল তরঙ্গের তরঙ্গ বেগ c, আলোর বেগ c, তাহলে এই গৌণ উৎসগুলো মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে তরঙ্গ সঞ্চালন করে, সামনের দিকে তরঙ্গ সঞ্চালন করে। ওকে, কোন নির্দিষ্ট মুহূর্তে এদের সৃষ্ট এই যে তরঙ্গ মুখগুলা, তার একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলে, তাহলে কোন নির্দিষ্ট মুহূর্তে এদের সৃষ্ট তরঙ্গ মুখগুলোর একটি সাধারণ স্পর্শক, এই যে স্পর্শক টেনে দিছি, সাধারণ স্পর্শক অঙ্কন করলে তাই হবে ওই মুহূর্তের বা ওই সময়ের নতুন তরঙ্গমুখের অবস্থান, এটাই হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল। কি বুঝলা? তাহলে আরেকবার ছোট্ট করে একটু বলি। ধরো কোন একটা প্রাইমারি সোর্স আছে, এই প্রাইমারি সোর্স থেকে তরঙ্গ নির্গত হয়েছে। তো তরঙ্গ নির্গত হইলে ধরো কোন একটা তরঙ্গমুখ, আমি একটা তরঙ্গমুখ জানি, সেই তরঙ্গমুখ থেকে আরো তরঙ্গমুখ আঁকতে চাই। তোমারে কোন তরঙ্গের একটা তরঙ্গমুখ দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে এই তরঙ্গমুখের আরো তরঙ্গমুখ আঁকো, সামনের আরো তরঙ্গমুখ আঁকো। তাহলে কেমনে আঁকবা? তাহলে এই তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণায় এক একটা গৌণ তরঙ্গ উৎস, এবং এই গৌণ তরঙ্গ উৎসগুলা কি করবে? মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সম্মুখবর্তী দিকে তরঙ্গ ইমিট করা শুরু করবে। এই দেখো তারাও তরঙ্গ ইমিট করছে। এবার কোন একটা নির্দিষ্ট সময় এদের সৃষ্ট তরঙ্গগুলার বা তরঙ্গ মুখগুলার একটা সাধারণ স্পর্শক টানলে এটাই হবে নতুন, মানে ওই সময়ের এই মূল তরঙ্গের নতুন তরঙ্গমুখের অবস্থান। এই হচ্ছে কথা। কি ক্লিয়ার? এইবার তোমাকে খুবই সিম্পলি জিনিসটা বুঝাই। ধরো তোমারে বলা হয়েছে যে এইটা হচ্ছে একটা বৃত্ত, তোমারে বলা হয়েছে, ভালো করে বুঝবা, তোমারে বলা হয়েছে এই হচ্ছে একটা বৃত্ত দিয়ে যা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের সমকেন্দ্রিক
আরো বৃত্ত অঙ্কন করো, আরো বৃত্ত অঙ্কন করো। সহজ কথা। এইটা তুমি কেমনে করবে? এই ছোটবেলায় সম্পাদ্য পড়ছো না? সম্পাদ্য আঁকা আঁকি, ঠিক আছে, সেম জিনিসটা। তো এরকম একটা সম্পাদ্য তোমার দেওয়া হয়েছে, বলা হয়েছে যে না একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দেওয়া নেই, কেন্দ্র কিন্তু দেওয়া নেই, বলা হয়েছে এই বৃত্তের সমকেন্দ্রিক অপর বৃত্ত আঁকতে হবে। বলো তো কেমনে আঁকা যায়? বাদ দাও, হাইগেন্সের নীতি নীতি বাদ দাও, দরকার নেই। তুমি এই বৃত্তের সমকেন্দ্রিক আর একটা বৃত্ত এঁকে দিবা। কেমনে আঁকবা? একেবারে ঠিকঠাক ভাবে আঁকতে হবে। তাহলে দেখো আমি তোমারে বলি কেমনে আঁকবা। তুমি প্রথমে কাটা কম্পাস নিবা, নিয়ে এই বৃত্তের উপর কয়েকটা বিন্দু ধরবা। অনেকভাবে আঁকা যায়, তার মধ্যে আমি তোমার একটা নিয়ম শেখাচ্ছি। এই বৃত্তের পরিধির উপর এরকম কয়েকটা বিন্দু ধরবা, এই, ঠিক আছে। এইবার তুমি কি করবা? কাটা কম্পাস নিবা, কাটা কম্পাস নিলা, নেওয়ার পরে এই যে এইখানে কেন্দ্র ধরে আর কি একটা বৃত্তচাপ অঙ্কন করবা, এইখানে কেন্দ্র ধরে আর একটা বৃত্তচাপ অঙ্কন করবা, এখানে কেন্দ্র ধরে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। কি কথা বুঝছো? কথাটা বুঝতে পারছো? এইভাবে বৃত্তচাপ অঙ্কন করবা। তাহলে এইটাকে ধরে এই একটা বৃত্তচাপ, এটাকে ধরে এই একটা বৃত্তচাপ, এটাকে ধরে এই একটা বৃত্তচাপ, এই এটাকে ধরে এই একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ গুলো অঙ্কন করবা। পারবা কিনা বলো? বৃত্তচাপ অঙ্কন করতে পারবা কিনা? এই দেখে গেল, এই, ঠিক আছে। এইবার তারপরে কি করবা? এই যে বৃত্তচাপ গুলো অঙ্কন করছো না, এমন করবা না যে ধরো একটা বৃত্তচাপ অঙ্কন করলা বড় আর একটা নিলা ছোট, এরকম করবা না, ঠিক আছে। ওই একই কাটা কম্পাসকে ছোট বড় করা যাবে না, একই নিয়ে এভাবে বৃত্তচাপ আঁকে ফেলবা। এবার বৃত্তচাপ আঁকার পরে যদি তুমি এদের একটা সাধারণ স্পর্শক অঙ্কন করো, সাধারণ স্পর্শক, এই যে একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলা, এই স্পর্শকটা এদিক থেকে এভাবে ঘুরে আসবে, ঠিক আছে। যদি এ পাশে আঁকা হয় তাহলে এদিক থেকেও এরকম ডট 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 ঘুরে আসবে এভাবে। এই এই যে দেখো নতুন একটা বৃত্ত হয়ে গেল। এই বৃত্তের কেন্দ্র এই বৃত্তেরই কেন্দ্র, বুঝলা? এই হচ্ছে কাহিনী। এখন আমি যদি তোমাকে বলি নাও এরপরে আরো একটা বৃত্ত আঁকো, তাহলে কি করবা? তাহলে তুমি এর উপর ধরো কয়েকটা বিন্দু নিলা, এর উপর কয়েকটা বিন্দু নিলা, নিয়ে আবার এরকম বৃত্তচাপ আঁকবা, এভাবে বৃত্তচাপ আঁকবা। তারপরে এদের যদি একটা সাধারণ স্পর্শক আঁকো, তাহলে এইটা হবে সমকেন্দ্রিক অপর আর একটা বৃত্ত। এটা হবে সমকেন্দ্রিক অপর আর একটা বৃত্ত। তো এই হচ্ছে কাহিনী। তো এইভাবেই কোন তরঙ্গের যদি একটা ওয়েভ ফ্রন্ট তুমি পাও, ওই ওয়েভ ফ্রন্ট থেকে, ভালো করে শোনো, ওই ওয়েভ ফ্রন্ট থেকে তুমি আরো ওয়েভ ফ্রন্ট আঁকতে পারবা। এটাই হাইগেন্স প্রিন্সিপাল। কথা বুঝছো? এই যে বৃত্তের কেন্দ্র তোমার জানার দরকার নেই, বৃত্ত দেওয়া থাকলে ওই বৃত্তের সমকেন্দ্রিক আরো যেমন বৃত্ত আঁকতে পারতেছো, ঠিক তেমনি কোন একটা ওয়েভ ফ্রন্ট যদি দেওয়া থাকে, তাহলে সেই ওয়েভ ফ্রন্ট থেকে তুমি এর পরবর্তী ওয়েভ ফ্রন্ট, তার পরবর্তী ওয়েভ ফ্রন্ট, তার পরবর্তী ওয়েভ ফ্রন্ট, বিভিন্ন সময়ের ওয়েভ ফ্রন্ট গুলা কেমন হবে সেটা তুমি আঁকতে পারবা। ধরো এটা T1 সময়ের ওয়েভ ফ্রন্ট, এটা T2 সময়ের, এটা T3 সময়ের, এটা T4 সময়ের ওয়েভ ফ্রন্ট। তুমি এই ওয়েভ ফ্রন্ট গুলো আঁকতে পারবা মূল সোর্স না জানা সত্ত্বেও, মূল সোর্সটা না জানা সত্ত্বেও। কি কথা কি বুঝছো? তো বৃত্ত আঁকা শিখলাম, এটাই হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল। এবার এই হাইগেন্সের নীতি ব্যবহার করে আমরা আলোর বিভিন্ন ফেনোমেনা, তরঙ্গ তত্ত্ব ব্যবহার করে আলোর বিভিন্ন ফেনোমেনা ব্যাখ্যা করতে পারি। তো আমরা মূল পড়াশোনায় পরের দিন যাব। আজকে আমরা দুইটা জিনিস প্রমাণ করব, সেটা হচ্ছে প্রতিফলন আর প্রতিসরণ। তো চলো তো দেখি হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে কিভাবে প্রতিফলন প্রমাণ করা যায়। লিখো, হাইগেন্সের হাইগেন্সের নীতির সাহায্যে, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলন প্রমাণ। হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলন প্রমাণ। এই কার থেকে সাউন্ড আসতেছে, ফিস 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 সাউন্ড আসতেছে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও।
ওকে, এবার আসো তাহলে প্রতিফলন কি বলো তো দেখি, আগে প্রতিফলন কি দেখি কেমন মনে আছে। প্রতিফলন জিনিসটা কি? আলো যখন কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে, প্রতিসারক মানে আলো, সরি, প্রতিফলক পৃষ্ঠে, আলো যখন কোনো প্রতিফলক পৃষ্ঠে, প্রতিসারক না, আলো প্রতিসরণ হবে না, কোনো স্বচ্ছ একটা মাধ্যম বা স্বচ্ছ একটা তল, সেই তলে আলো প্রতিফলিত হবে। তাহলে ধরো এটা হচ্ছে একটা দর্পণ, মিরর, এই যে পাড়া লাগানো আছে, এটা হচ্ছে অবিলম্ব। এবার আলোক রশ্মি এখানে এসে আপতিত হলো, এই যেটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত হয়ে এভাবে চলে গেল। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন প্রমাণ করা মানে আই সমান সমান আর প্রমাণ করা, এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র। তো কেউ যদি তোমাকে বলে এই প্রতিফলন প্রমাণ করো, তার মানে ভাই এটা প্রমাণ করো, সহজ কথা। প্রতিফলন প্রমাণ করো মানে এটা প্রমাণ করো। তো এবার হাইগেন্সের নীতি ব্যবহার করে আমরা এটা প্রমাণ করব। তাহলে ধরো এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, এটা একটা প্রতিফলক পৃষ্ঠ। এবার ধরো এখান থেকে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি ছড়ে দেওয়া হইলো। ধরো এখানে একটা টর্চ লাইট আছে, ধরো এখানে একটা টর্চ লাইট আছে, যেখান থেকে আলো ছড়ে দেওয়া হয়েছে। তাহলে আলোক রশ্মি একটু আঁকে এবার। এখান থেকে এই যে একটা আলোক রশ্মি আসতেছে, একটা আলোক রশ্মি এখানে আসলো, এই পয়েন্টে এসে প্রতিফলিত হবে। এবার এই দেখো সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি আসছে, আমি দুটো আঁকছি। তাহলে এই আলোক রশ্মিটা আসতেছে আসতেছে, এখন একটু চিন্তা করো, এই আলোক রশ্মিটা আগে কিন্তু এই যে তল, প্রতিফলক যে তল, এই তলে কিন্তু আগে এই রশ্মিটা গিয়ে পৌঁছাবে, তাই না? বলো, তুমি ধরো খুবই স্লো মোশনে আলোর আশা দেখতেছো, আলোক রশ্মি আসতেছে সেটা দেখতেছো। তাহলে এটা যখন এই পয়েন্টে গিয়ে প্রতিফলিত হবে, ধাক্কা যখনই খাবে, এই যে এখানে পৌঁছাইছে, ধরো ভিডিওটা আমি এখানে থামালাম, তাহলে এটা এখানে পৌঁছাইছে, ঠিক ওই সময় আলো দেখতে পাবা এই রশ্মিটা এখানে পৌঁছাইছে, এই রশ্মিটা তখন কিন্তু এখানে পৌঁছাইছে, এটা দেখতে পাবো না আমরা? তাহলে এই রশ্মিটা প্রতিফলিত হয়ে, এই রশ্মিটা এখান থেকে প্রতিফলিত হয়ে এইদিকে চলে যাবে, এই রশ্মিটা প্রতিফলিত হয়ে এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে গেল, এই রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে গেল। তাহলে তখন যখন এই রশ্মিটা প্রতিফলিত হয়ে এইদিকে যাবে, তখন এই রশ্মিটা কই যাবে? এই রশ্মিটা তখন আসবে, এই রশ্মিটা তখন আসবে, তাহলে এখান থেকে এই যে আসবে, এখানে আসবে, এসে তখন ধরো এখানে পৌঁছালো। তাহলে এবার আসো, এটা তো এইদিকে চলে যাইতো, তাহলে এই রশ্মিটা তখন এখান থেকে এই পর্যন্ত আসলো, তখন এই রশ্মিটা কত দূর গেছে? এই রশ্মিটা তখন কত দূর গেছে? এই রশ্মিটা তখন কত দূর গেছে? এখান থেকে এই দূরত্বটা নিবা, নিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকবা, নিয়ে কি করবা? একটা এরকম বৃত্তচাপ আঁকবা। তাহলে বোঝা যাবে এই রশ্মিটা এত দূর গেলে এই রশ্মিটা তখন কত দূর গেছে। কি কথা বুঝতে পারছো? তাহলে দেখো আমি আর একবার তোমার বুঝাই। এখান থেকে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসতেছে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসতেছে, আসতেছে 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 আসতেছে, এই পয়েন্টটা আমি ধরো পজ করে থামালাম। তাহলে এই রশ্মিটা কেবল এখানে পৌঁছাইছে, এই রশ্মিটা তখন এইখানে আছে, তাহলে এই রশ্মিটা প্রতিফলিত হয়ে এইদিকে চলে যাবে। এই রশ্মি তখন কি অবস্থা? এটা তো প্রতিফলিত হয়ে এইদিকে যাচ্ছে, এই রশ্মিটা তখন এখান থেকে আগে এখানে আসবে, এ কিন্তু প্রতিফলিত হবে না, এই যখন প্রতিফলিত হয়ে গেছে, এ তখন প্রতিফলিত হয়ে পারে না এখনো। তাহলে এই রশ্মিটা তখন এই সোজাসুজি আসবে, সোজাসুজি এসে ধরো এইখানে আসলো, এখানে এসে এই যে কেবল এখানে পৌঁছাইলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই রশ্মিটা যখন এই তলে প্রতিফলিত হলো, ধাক্কা খাইলো, তখন এই রশ্মিটা কত দূর গেছে? আজীবন অনেক দূর চলে গেছে না? তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব নিয়ে আমরা এখান থেকে একটু বাঁকা করে আর কি, ধরো মেলা এই হয়ে গেছে, এটা ধরো এদিকে গেল, এইটা এখান থেকে যখন এখানে এসে পৌঁছাইলো এই, তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটুকু নিয়ে, এইটুকু দৈর্ঘ্য নিয়ে আমরা কি করবো? এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে এই একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে তখন এই রশ্মিটা
এই পর্যন্ত পৌঁছাইছে, এই পর্যন্ত। কি কথা বুঝছো? তখন এই রশিটা এই পর্যন্ত পৌঁছাইছে। তাহলে এই রশির এই যে আলোক রশিগুলো আসতেছে তারা এই সময় এখানে পৌঁছাইছে, এখানে পৌঁছাইছে, এই সময়টা হচ্ছে T1 সময়, এটা হচ্ছে T1 সময় পৌঁছাইছে। তাহলে আমি যদি T1 সময়ে এখান থেকে যে আলোক রশিগুলো আছে এদের যদি তরঙ্গমুখ আঁকি, T1 সময়ের তরঙ্গমুখ, এই যে সমান্তরাল আলোক রশি আসতেছে, সমান্তরাল আলোক রশি আসতেছে, এরকম T1 সময়ের তরঙ্গমুখ। তাহলে T1 সময়ে এই রশিটা এখানে, এই রশিটা তখন এখানে, এই রশিটা তখন এখানে, এই রশিটা তখন এখানে, আর এই রশিটা তখন এখানে পৌঁছাইছে। তাহলে দেখো এই যে সমদশা সম্পন্ন কণাগুলার সঞ্চার পথ, সমদশা সম্পন্ন কণাগুলার সঞ্চার পথ, এটা নিয়েই তো একটা তরঙ্গমুখ। এই দেখো এই যে বৃত্তচাপগুলো যদি আঁকি এরকম, এটাই তো একটা তরঙ্গমুখ নির্দেশ করবে। এটা হচ্ছে T1 সময়ের তরঙ্গমুখ, ঠিক আছে? এটা ধরো এই যে T1 সময়ের তরঙ্গমুখ হচ্ছে এটা, T1 সময়ের তরঙ্গমুখ। এবার T2 সময়ের তরঙ্গমুখ, T2 সময় কি? এই রশিটা যখন এখানে গিয়ে পৌঁছাইছে তখন সময় T2, এই সময়ের নতুন তরঙ্গমুখটা আমি চাই। তাহলে এই সময়ের নতুন তরঙ্গমুখ আমি কিভাবে পাবো? যখন এই রশিটা এখান থেকে এখানে গিয়ে পৌঁছাইছে, এই রশিটা যখন এখান থেকে এখানে গিয়ে পৌঁছাইছে তখন এই রশিটা কোথায় গেছে? এই রশিটা তখন দেখো ভালো করে বুঝবা, এই রশিটা তখন এখানে গেছে, গিয়ে আবার উঠে গেছে, গিয়ে আবার উঠে এই পর্যন্ত গেছে। তখন এই রশিটার কি অবস্থা? এই রশিটা তখন এখানে গেছে, গিয়ে আবার এইদিকে প্রতিফলিত হয়ে এখানে চলে গেছে, এইদিকে প্রতিফলিত হয়ে এইখানে চলে গেছে। এই রশিটা যখন এখানে পৌঁছাইছে তখন এই রশিটার কি অবস্থা? এই রশিটা এখানে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে এই বরাবর এখানে চলে গেছে। তাহলে এটা হচ্ছে T2 সময়ের নতুন তরঙ্গমুখের অবস্থান। দেখো T2 সময় এখানে, এইখানে, 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 এটা T2 সময়। কোন সময়? T2 সময়। এই যে তাহলে এবার দেখো নতুন তরঙ্গমুখ, এগুলো যদি সাধারণ স্পর্শক অঙ্কন করা হয় তাহলে এই যে সাধারণ স্পর্শক অঙ্কন করলে নতুন তরঙ্গমুখটা পাওয়া যাবে, এই যে নতুন তরঙ্গমুখটা পাওয়া যাবে। সাধারণ স্পর্শক অঙ্কন করলে নতুন তরঙ্গমুখ পাওয়া যাবে। বুঝলা? ক্লিয়ার? তো এই যে হাইগেন্স নীতি অনুযায়ী, হাইগেন্সের যে নীতি, এই নীতি অনুযায়ী দেখো এই যে তরঙ্গমুখ দুইটা আমি দেখালাম, এই একটা তরঙ্গমুখ T1 সময়ের, এই আর একটা তরঙ্গমুখ T2 সময়ের। ব্যাপারটা এরকম, ধরো গামছা ভাঁজ করে ফেলছো, গামছা এই বুঝলা এভাবে ভাঁজ করা হয়েছে। তাহলে এই রশিটা এখানে প্রতিফলিত হয়ে এখানে পৌঁছাইছে, সেই সময় এই রশিটা দেখো, এই রশিটা তখন এ যখন প্রতিফলিত হয়ে যাচ্ছে তখন কিন্তু এ প্রতিফলিত হয়ে পারে নাই, এ আরেকটু যাবে, তারপরে প্রতিফলিত হয়ে এখানে পৌঁছাবে। ওই সময় T1 থেকে T2 এই সময়ের ব্যবধানে এই রশিটা আরো গেছে প্রতিফলিত হয়ে এখানে, তারপরে এই রশিটা এখানে গেছে প্রতিফলিত হয়ে এখানে, এই রশিটা তখন কেবলমাত্র এইখানে গিয়ে পৌঁছাইছে। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা চিত্রটা কিন্তু আঁকলাম, এবার আসো প্রমাণ করব। কারণ প্রমাণ করার জন্য এই ঘিজিমিজি চিত্রে হবে না, আমরা এই কারণে চিত্রটাকে আরেকটু সুন্দর করে আঁকবো। তাহলে এটা থাকুক এখানে, আমরা একটু চিত্রটাকে একটু সুন্দর করে আঁকি। এবার তো প্রমাণ করবো, তাহলে প্রমাণ করার জন্য এত ঘিজিমিজি চিত্র দরকার নেই। তো আমরা এবার অনেকগুলো আলোক রশ্মি আর দেখাবো না, আলোক রশ্মি দেখাবো দুইটা। এই যে এখানে উৎস আছে, ধরো এই উৎস আছে, এই উৎস থেকে আলো এসে পড়তেছে, এই একটা উৎস থেকে আলো এসে পড়ছে, এই একটা, লেগে যাচ্ছে এই। তাহলে এই রশিটা যখন এখানে গিয়ে পৌঁছাইছে তখন এই রশিটা কোথায়? এই রশিটা তখন কোথায়? তরঙ্গমুখ আঁকলে পেয়ে যাবো এই রশিটা তখন কোথায়। তাহলে তরঙ্গমুখ হচ্ছে এই যে সমান্তরাল, দেখো এই রশিটা যখন এখানে আসছে তখন এই রশিটা এখানে, এই যে সমদশা সম্পন্ন কণা, সমদশা সম্পন্ন কণা তরঙ্গমুখ, সমদশা সম্পন্ন কণা, সমদশা সম্পন্ন কণা, সমদশা সম্পন্ন কণা, এই যে তরঙ্গমুখটা হচ্ছে এইটা। তো এবার আর আমরা অত গিজিমিজি করে আঁকবো না, তাহলে জাস্ট এই হচ্ছে সমদশা সম্পন্ন কণা। তাহলে এই রশিটা তখন এখানে পৌঁছাইছে, ঠিক আছে? এই হচ্ছে একটা তরঙ্গমুখ। তো এত বৃত্তচাপা আঁকার দরকার নেই। তাহলে এটা কোন সময় তরঙ্গমুখ? ধরো T1 সময় তরঙ্গমুখ। এবার যখন এই রশিটা এখানে, এই রশিটা তখন এখানে, এরপরে অন করে দিছ, আবার রশিগুলো যাচ্ছে, এ এখানে গেছে,
তাহলে এই সময় এই রশিটা কত দূর গেছে, তাহলে এ যখন এখানে গিয়ে পৌঁছাবে তখন এই রশিটা তো এই দিক বরাবর চলে গেছে, তো এই দিক বরাবর কত দূর গেছে আমি কি করব, এর দৈর্ঘ্যের সমান নিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে ফেলবো, তারপরে এই বিন্দুটাকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে এটা হবে নতুন তরঙ্গমুখের অবস্থান। কোন সময়ের তরঙ্গমুখের অবস্থান? T2 সময়ের তরঙ্গমুখের অবস্থান। এটা T2 সময়ের তরঙ্গমুখের অবস্থান, বুঝলা? ঠিক আছে, এখন আসো, এখন হচ্ছে কাহিনী। সবাই এবার একটু বোর্ডে তাকাও, লেখা বাদ। এইটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এইখানে আঁকবো অভিলম্ব, লম্ব, তলের সাথে লম্ব, অভিলম্ব। ঠিক আছে, তাহলে এবার তুমি বলো তো এই কোণটা কি? আপতন কোণ আই না? ভালো করে খেয়াল করবা, কেউ লিখবা না এখন। আপতন কোণ আই। এই রশ্মি দুইটা সমান্তরাল, এই যে এইটা হচ্ছে এই বিন্দু থেকে এই যে রেখাটা এর উপর লম্ব টানছি, দেখো লম্ব 90 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটাই টোটাল, এই কোণটা কত ডিগ্রি বলো দেখি, কমেন্ট করো। টোটাল এই কোণটা কত ডিগ্রি? এই যে এই রশির উপর এটা লম্ব, মানে দুইটা সমান্তরাল রেখা, দেখো এই যে দুইটা সমান্তরাল রেখা এইভাবে সেট করা হয়েছে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এই যে টোটাল এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে ভাই এই যে কোণটা, এই কোণটা এটা হচ্ছে 90 মাইনাস থিটা, মানে 90 মাইনাস আই। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? এইবার আসো, এবার একটু গোলাপি কালির দিকে তাকাও। অভিলম্ব প্রতিফলিত রশ্মি, সবুজটা বাদ দাও, এটা অভিলম্ব, এটা প্রতিফলিত রশ্মি, কিন্তু এটা কিন্তু প্রতিফলিত রশ্মি। অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ তৈরি করে সেটা প্রতিফলন কোণ আর। এটা অভিলম্ব, এটা প্রতিফলিত রশ্মি, যে কোণ তৈরি করে সেটা আর। আর এই টোটাল কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এই যে কোণটা, এই কোণটা 90 মাইনাস আর, এই কোণটা 90 মাইনাস আর। এবার এইখান থেকে দেখো এই যে স্পর্শক, এই যে স্পর্শক, স্পর্শকের সাথে এই যে লম্ব আর কি, তাই না? তাহলে এবার এই ত্রিভুজের দিকে তাকাও, ভালো করে এই ত্রিভুজের দিকে তাকাবা। এই কোণটা 90 মাইনাস থিটা আর এটা 90 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে প্রশ্ন হচ্ছে এই কোণটা কত? প্রশ্ন কি এই কোণটা কত? তাহলে 180 মাইনাস 90 মাইনাস 90 প্লাস আর, তাহলে কত দাঁড়াইলো? আর। তাহলে এই কোণটা দাঁড়াইলো আর। হ্যাঁ, এইটুকু বুঝলে কাজ শেষ, এইটুকু বুঝতে পারলে কাজ শেষ। এবার আসো কয়েকটা বিন্দুর নামকরণ করি। এটা এ বিন্দু, এটার নাম দিলাম ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু, এটা ডি বিন্দু। ঠিক আছে, আর লাগবে না। এইবার এখান থেকে আমি একটা ত্রিভুজ তুলে নিয়ে যাব, ভালো করে দেখো, ত্রিভুজ তুলে নিয়ে যাব। ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা তুলে নিয়ে যাব। তাহলে এখান থেকে এই ত্রিভুজটা তুলে নিয়ে আসলাম, কোথায় নিব? এখানে নিই। হ্যাঁ, তাহলে ভালো করে দেখো, এই ত্রিভুজটা যদি তুলে নিয়ে আসি, এই যে ত্রিভুজটা তুলে নিয়ে আসলাম, এই ত্রিভুজটা যদি তুলে নিয়ে আসি, তাহলে তার এই কোণটা কত? ঠিক আছে, তাই না? হ্যাঁ, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আই। কিভাবে আই? দেখো এইটা 90 মাইনাস আই, তাহলে এই যে কোণটা, এই কোণটা কত? আই হবে। কি কথা কি বোঝা যায় নাকি আরেকবার একটু দেখাইতে হবে? আরেকবার একটু দেখাইতে হবে, বলো। দেখো অনেকে বোঝো নাই, কমেন্ট করতেছো, আরেকবার একটু দেখাই নাও। দেখো ভাই, এটা এটা তুমি খালি এই যে আকাশী কলমের দিকে তাকাও। আই, এই কোণটা 90 মাইনাস আই, তাহলে এবার এই কোণটা, এই যে এটা, এটা 90 মাইনাস আই, পুরোটা 90, তাহলে 90 90 মাইনাস এই কোণটা, মাইনাস 90 মাইনাস মাইনাস প্লাস আই, তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আই। এইবার এইবার বোর্ডে তাকাও, এবার এই যে গোলাপি কলমের দিকে তাকাও। অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির কোণ আর, এই যে এটা আর, এটা যদি আর হয়, এই কোণটা 90 মাইনাস আর, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 90 মাইনাস 90 মাইনাস 90 প্লাস আর, পড়ে থাকলো কত? আর। এই কোণটা হচ্ছে আর। ওকে, তাহলে এবার কয়েকটা বিন্দুর নাম দিলাম, এ
বি সি, এটা ডি। এবার আমি এই ত্রিভুজটাকে তুলে নিয়ে যাচ্ছি, ভালো করে দেখো, এই ত্রিভুজটাকে আমি তুলে নিয়ে যাবো। তাহলে এই ত্রিভুজটাকে তুলে নিয়ে গেলাম, এই যে তুলে নিয়ে গেলাম। তাহলে তুলে নিয়ে গেলে দেখো এই কোণটা কত, এই যে দেখো এই কোণটা, এইটা কত, আই। তাহলে এই কোণটা আই, তুলে নেওয়া যাচ্ছে না, এই যে এই কোণটা আই আসছে, এই যে এই কোণটা হচ্ছে আই, বোঝা গেছে? আর এই বিন্দু এ, এই বিন্দু বি, আর এই বিন্দু সি। তাহলে তুমি এবার এখান থেকে আমাকে একটু বলো তো এই কোণের সাইন আই কত? সাইন আই, সাগরে লবণ আছে, কোণের বিপরীত লম্ব বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। কোণের বিপরীত লম্ব কোণের সাথে ভূমি, আর এটা হচ্ছে এসি মানে অতিভুজ এটা। এইবার আসো আর একটা ত্রিভুজ, এটার 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই, 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই। এবার আসো আর একটা ত্রিভুজ, এবার ত্রিভুজটা হচ্ছে এইটা। বইয়ে অনেক কঠিন করে লেখা আছে। তাহলে এবার এই ত্রিভুজটাকে উঠাই নিয়ে গেলাম, এই এলাম উঠায়, ঠিক আছে? এবার এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আর, এই কোণটা হচ্ছে আর। আর এই বিন্দুটা এই বিন্দু, এই বিন্দুটা ডি বিন্দু, এই বিন্দুটা সি বিন্দু। তাহলে এবার সাইন আর, সাইন আর কোণের বিপরীত লম্ব, তাহলে এডি ডিভাইডেড বাই এসি, সমীকরণ নম্বর 2। এইবার বলো তুমি কি করছিলা? বি থেকে দেখো, বি থেকে যখন এই রশিটা সিতে পৌঁছাই তখন এর সমান দৈর্ঘ্য নিয়ে আমরা এ থেকে এই ডি অংশ কেটে নিয়েছিলাম, এই যে বৃত্তচাপ কেটে নিয়েছিলাম না? তাহলে অঙ্কন অনুসারে বা হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের নীতি অনুযায়ী, হাইগেন্সের প্রিন্সিপাল অনুযায়ী, হাইগেন্স নীতি অনুযায়ী, নীতি অনুযায়ী বলতে পারি বি সি, এই যে বি সি এর দৈর্ঘ্য নিয়ে এ থেকে ডি অংশ কেটে নিয়েছিলাম, তাহলে বিসি সমান এডি, এটুকু তো বলতে পারি। ক্লিয়ার? ওকে। এইবার 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই কিভাবে? এইখানে দেখো, এই এডি মানে বিসি, তাহলে এডি এর জায়গায় লিখতে পারি বিসি ডিভাইডেড বাই এসি। তাহলে 2 নম্বর সমীকরণ আমরা এটাকে বলি, এই যে 2। এবার 1 ও 2 নম্বর সমীকরণে ডান পাশ দেখো, বিসি বাই এসি, বিসি বাই এসি। তাহলে 1 ও 2 থেকে পাই সাইন আই সাইন আর, সেম সাইন আই সাইন আর, 1 ও 2 থেকে পাই। এটাও বিসি ডিভাইডেড বাই এসি, এটাও বিসি ডিভাইডেড বাই এসি। কি ক্লিয়ার? অথবা ওই যে 1 ও 2 থেকে পাই বা 1 ও 2 ভাগ দিয়ে পাই, অনেক ভাবে লেখা যায়। তাহলে অতএব আই সমান সমান আর, এই তো প্রমাণিত হয়ে গেল। এটাই তো প্রতিফলনের সূত্র। এটাই কিসের সূত্র? প্রতিফলনের সূত্র। আমরা কিভাবে প্রমাণ করলাম? হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে প্রমাণ করলাম। হাইগেন্স প্রিন্সিপাল কি? আলোর তরঙ্গ তত্ত্ব। তাহলে আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে প্রমাণ করলাম, শেষ। আগের কম্পোনেন্ট গুলা কই গেল? কোন কম্পোনেন্ট? আগের কোন কম্পোনেন্ট? ওকে, ক্লিয়ার? তো সহজ জিনিস, বই দেখবো অনেক ঘুরাই পেঁচাই করছে, বই অনেক ঘুরাই পেঁচাই করছে, কি কঠিন ওইগুলা। এইবার আসো হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিসরণ প্রমাণ। এবার আমরা প্রতিসরণ প্রমাণ করব, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিসরণ প্রমাণ করব। হাইগেন্স এর নীতির সাহায্যে প্রতিসরণ প্রমাণ। আগে তুমি আমাকে প্রতিসরণটা মনে করাও তো, প্রতিসরণ কি জিনিস মনে করো। হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিসরণ প্রমাণ করব, তো প্রতিসরণের ব্যাপারটা আমাকে একটু মনে করো। এইবার কোন একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, ধরো এটা পানি মাধ্যম, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যম গমনকালে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমনকালে আলোক রশ্মি বেঁকে অবিলম্ব দিকে সরে যায় অথবা অবিলম্ব থেকে দূরে সরে যায়। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমনকালে একজোড়া নির্দিষ্ট মাধ্যম
সেই নির্দিষ্ট মাধ্যমের জন্য আলোক রশ্মির এই যে বেঁকে যাওয়ার ঘটনা, চলার পথে বেঁকে যাওয়ার ঘটনা, এটা হচ্ছে প্রতিসরণ। কারণ প্রতিসরণ আমরা প্রমাণ করতে চাই, তাহলে প্রতিসরণ প্রমাণ করা মানে প্রতিসরণের সূত্র প্রমাণ করা। তো সূত্রটা কি? সূত্র হচ্ছে এই যে আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হয়ে যখন নির্গত হবে আর কি, প্রতিসরিত হবে, তখন যে বরাবর আপতিত হচ্ছে ওই বরাবর যায় না, বেঁকে যায়। হালকা থেকে ঘনমাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। ধর হালকা মাধ্যম এ মাধ্যম, ঘন মাধ্যম বি মাধ্যম, এ থেকে বিতে যাচ্ছে, অবিলম্বের দিকে বেঁকে যাবে। এই কোণটা হচ্ছে আপতন কোণ আই, আর এই কোণটা প্রতিসরণ কোণ আর। তো প্রতিসরণের সূত্র কি? প্রতিসরণের সূত্র হচ্ছে স্নেলের সূত্র, বিজ্ঞানী স্নেলের সূত্র। সে কি বলতেছে? একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন, আপতন কোণ আই, তার সাইন আই, এবং প্রতিসরণ কোণ তার সাইন এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা। সেই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কি বলা হয়? প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মিউ বি, এটা ইকুয়াল টু হবে এ মিউ বি, প্রথম মাধ্যম এ সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা সমান সমান হবে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এবার এ মিউ বি এটা সমান সমান, এগুলো তুমি 9 টেনে পড়ে আসছো বলে আমি একটু মনে করাচ্ছি। এ মিউ বি এটাকে লেখা যায় মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, অর্থাৎ বি মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এটা পরম প্রতিসরাঙ্ক মানে কি? পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে পানি মাধ্যম। তো এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যম, ধরো এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, অর্থাৎ এ মাধ্যমের শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এইটাকে আর একটা জিনিস লেখা হয়, সেটা হচ্ছে সি এ ডিভাইডেড বাই সি বি। সি হচ্ছে বেগ। আলো কিন্তু সব মাধ্যমে একই বেগে চলে না। শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু অন্যান্য মাধ্যমে আলোর বেগ কিন্তু কম। আলো কিন্তু সব মাধ্যমে সমান বেগে যাবে না। তাহলে এ মাধ্যমে আলোর বেগ সি এ, বি মাধ্যমে আলোর বেগ সি বি। তাহলে প্রতিসরণ প্রমাণ করা মানে ভাই প্রতিসরণের এই সূত্রটা প্রমাণ করা, আর কিছু না। কেউ যদি বলে এই প্রতিসরণ প্রমাণ করো, তাহলে প্রতিসরণ প্রমাণ করা মানে এই সূত্রটা প্রমাণ করা, আর কিছু না। কি ক্লিয়ার? এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ, সি এ বাই সি বি। সি কি? আলোর বেগ, আর সাইন আই বাই সাইন আর। তো দেখি এইটা প্রমাণ করা যায় কিনা। ঠিক আছে, এই সূত্রটা আগে বুঝান ভাই। এই সূত্রটা তো বুঝে আসার কথা। এই সূত্রটা বড় নাই 9 টেনে ভাই, শর্ট সিলেবাস। হাই, আমার মাথা একটা বাড়ি দিয়ে যাও, আসো আমার মাথা একটা বাড়ি দিয়ে যাও, দৌড় দাও। এই তো মুশকিল। এখন যদি এইগুলা বলো তাহলে তো আমি মাটিতে ঢুকে যাব। শোনো 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 শোনো, ধরো এটা এ মাধ্যম, এ মাধ্যম, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ, আর এটা বি অন্য একটা মাধ্যম, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি। যেমন পানির প্রতিসরাঙ্ক, পানির পরম প্রতিসরাঙ্ক 1.33, কাচের প্রতিসরাঙ্ক 1.5। তো সেরকম চিন্তা করে, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কাচ। তো এরকম এক মাধ্যম থেকে আরো আলো অন্য মাধ্যমে যাবে, যাওয়ার সময় ধরো এই যে আলোক রশ্মি আপতিত হলো, এটা হচ্ছে অবিলম্ব। তো যাওয়ার সময় আলো বেঁকে যাবে, ঘন হালকা থেকে ঘনতে যাওয়ার সময় বেঁকে যাবে, আর ঘন থেকে হালকাতে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যাবে আর কি। দুই ক্ষেত্রেই বাঁকবে। হালকা থেকে ঘনতে আসার সময় অবিলম্বের দিকে বেঁকে যাবে, আর ঘন থেকে হালকাতে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই কোণটা আপতন কোণ, এর এই কোণটা প্রতিসরণ কোণ। বিজ্ঞানী স্নেল বলতেছে, সে বলতেছে যে কোন একটা নির্দিষ্ট বর্ণের আলো, ধরো এই যে আলোক রশ্মিটা, এটা নির্দিষ্ট বর্ণের একটা আলো একজোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য, ধরো এই যে মাধ্যম বি মাধ্যম একজোড়া নির্দিষ্ট মাধ্যম। তো প্রতিসরণের সূত্রটা হচ্ছে এই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাত হয় একটা ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা হয় সবসময়। তুমি যদি আপতন কোণ আই থেকে চেঞ্জ করে ধরো অন্য একটা আপতন কোণ নাও, তাহলে প্রতিসরণ কোণও ধরো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অনুপাতটা সাইন আই বাই সাইন আর এটা সেম থাকবে। তুমি ধরো আয়নের জন্য আর1 পাইলা, আপতন কোণ I2 নিলা, তার জন্য প্রতিসরণ কোণ R2 পাইলা। আপতন কোণ চেঞ্জ করে I3 নিলা, তার জন্য প্রতিসরণ কোণ তুমি পাইলা IR3। এই অনুপাত, আপতন কোণ চেঞ্জ হলে প্রতিসরণ কোণ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে,
তো এর যে অনুপাতটা, এই অনুপাত থাকবে একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটাকেই বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাকে লেখা হয় কিভাবে? এটাকে লেখা হয় এভাবে যে প্রতিসরাঙ্ক মানে হচ্ছে মিউ, মিউ দিয়েও লেখে, ইটা দিয়েও লেখে, ইটা দিয়েও লেখে। তো আমি মিউ দিয়ে লিখি, মিউ এটা এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে এ মিউ বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর সেটা হবে ধরো শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই শূন্য মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এই যে শূন্য মাধ্যম সাপেক্ষে এটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক, শূন্য মাধ্যম সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক। তো এটাকে এইভাবেই লেখা হয় মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। এইবার যদি এই মাধ্যমে আলোর বেগ সি এ হয় আর এই মাধ্যমে ধরো আলোর বেগ সি বি, তাহলে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ এটা সমান সমান এই অনুপাতটা সমান সমান উল্টা সি এ ডিভাইডেড বাই সি বিও হবে, এটা সমান সমান সি এ ডিভাইডেড বাই সি বিও হবে। এটাই হচ্ছে প্রতিসরণের সূত্র। এখন কেউ যদি বলে এই প্রতিসরণ প্রমাণ করো, তাহলে ভাই তুমি এটাই প্রমাণ করবা, তুমি প্রতিসরণ প্রমাণ করো, তাহলে এটাই প্রমাণ করবা। সব মাথার উপর দিয়ে যাইতেছে, মাথাটা নিচে নামাও, নয়তো মাথাটা 9 টেনে নিয়ে চলে যাও। মাথাটা নিচে নামাও, মাথার উপর দিয়ে গেলে হবে, মাথাটা সরি মাথা নিচে নামাবে না, মাথাটা উপরে উঠাও, মাথাটা উপরে উঠাও, তাহলে মাথার উপর দিয়ে মাথার ভিতর দিয়ে যাবে। এইবার আসো প্রতিসরণ প্রমাণ করব। আর যারা ধরো এখনো কিছু বোঝনি তারা মাথায় রাখো এম ইউ বি ইকুয়াল টু, ম্যাথ ট্যাথ করবো যখন তখন দেখবো। যারা বোঝনে মাথায় রাখবা এম ইউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর সমান সমান সি এ বাই সি বি। কে বলছে? অপূর্ব ভাই বলছে, বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাস। এইবার আসো প্রতিসরণ, তাহলে এটা একটা প্রতিসারক মাধ্যম, এটা একটা প্রতিসারক তল, নিচে এখানে একটা প্রতিসারক মাধ্যম আছে। দেখো এই চিত্রটা আরো সুন্দর। আগের চিত্র হয়েছিল কি, প্রতিফলন প্রমাণ করতে গিয়ে হয়েছিল কি, এই যে দুটো ত্রিভুজই এক উপরেই চলে গেছিল, এই ত্রিভুজটা উপরে, এই ত্রিভুজটা উপরে ঘিজিমিজি হয়ে গেছিল, একটু বুঝতে কষ্ট হয়েছিল, এই কারণে আমি দুইবার দেখাইছিলাম। এখন আসো এটা সহজ। এখান থেকে এই যে টর্চ লাইট আলো ছুড়ে দিছি, এই যে আলো একটা আলোক রশ্মি আসলো, ভালো করে দেখো, এই যে একটা আলোক রশ্মি এসে কেবল পৌঁছাইলো এখানে, এই আলোক রশ্মিটা এখানে এসে পৌঁছাইলো। এবার প্রশ্ন হচ্ছে তখন অন্যান্য আলোক রশ্মিগুলা কোথায়? তখন অন্যান্য আলোক রশ্মিগুলা হচ্ছে, তখন এই আলোক রশ্মিটা হচ্ছে এখানে, এই আলোক রশ্মিটা তখন এখানে, আর এই আলোক রশ্মিটা তখন, এই আলোক রশ্মিটা তখন এখানে, এই এখানে। তাহলে এইটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে টি1 সময়ের ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে টি1 সময়ের ওয়েভ ফ্রন্ট। এবার প্রতিসরিত হবে, তাহলে দেখো এটা হচ্ছে অবিলম্ব, এই যে এটা হচ্ছে অবিলম্ব, তাহলে আলোক রশ্মি এবার বেঁকে যাবে, তার আলোক রশ্মি ধরো বেঁকে গেল এই। এবার এই রশ্মিটা ভালো করে খেয়াল করো, এই রশ্মিটা যখন গিয়ে এখানে পৌঁছাইলো, এই যে এখানে পৌঁছাইছে, তখন এই রশ্মিটা কোথায়? এই রশ্মিটা ভালো করে এবার শুনবা, এখান থেকে এখানে গিয়ে যখন পৌঁছাইছে, ধরো টি2 সময় আসছে, টি2 সময় তরঙ্গ মুখটা আমি চাই, তাহলে এই রশ্মিটা এখানে গিয়ে পৌঁছাইছে কখন? টি2 সময়। তখন এই রশ্মিটা সেম এখান থেকে যতটুকু দূরত্ব, এই যে এখান থেকে এই যে যতটুকু দূরত্ব, সেম দূরত্ব নিয়ে এইদিকে গেছে। উত্তর হচ্ছে না, সেম দূরত্ব নিয়ে যায়নি। কেন? কারণ কারণ ভালো করে বোঝো, তোমার যদি বলা হয় তুমি ফাঁকা মাঠে দৌড় দাও আর বন্যায় মনে করো মাঠ তলায় গেছে তার মধ্য দিয়ে দৌড় দাও, তুমি দুই ক্ষেত্রে কি একই রকম দৌড়াতে পারবা? না। তোমাকে বলা হইলো এখান থেকে এখানে যাও শূন্য মাধ্যমের মধ্য দিয়ে, এখানে শূন্য মাধ্যম বা সি এ মাধ্যম, তাহলে হালকা মাধ্যম, এখান থেকে এখানে যতটুকু যাবা সেই সময় টি1 থেকে টি2 সময় ব্যবধানটা ডেল টি, এটা হচ্ছে টি2 মাইনাস টি1, এই সময়ে তুমি কিন্তু এর সমান দূরত্ব ঘন মাধ্যমে যাইতে পারবা না, তাহলে তার তুলনায় একটু কি হবে? কম যাবা, কম, এই যে কম যাবা ধর। তাহলে এই রশ্মিটা যখন এখানে পৌঁছাইছে তখন এই রশ্মিটা প্রতিসরিত হয়ে এই মাধ্যমে ঢুকে গেছে, এই মাধ্যমে বেগ একটু কম, তাহলে বেশি দূরত্ব যাইতে পারবে না, সে গেছে এখানে। তারপরে এই রশ্মিটা তখন কি হয়েছে? এই রশ্মিটা এই পর্যন্ত আসছে, দেখো এই পর্যন্ত আসছে, আসার পরে এ তখন এই মাধ্যমে ঢুকে গেছে, এই মাধ্যমে ঢুকে গেছে। এই রশ্মিটা তখন কত দূর পৌঁছাইছে? এ কি এর সমান দূরত্ব যাবে না, কারণ এই অলরেডি শূন্য মাধ্যমে কিছুটা সময় অতিক্রম করে আসছে, তাহলে যখন এই মাধ্যমে ঢুকবে তখন ধরো এইখানে গিয়ে পৌঁছাইছে, এইখানে গিয়ে পৌঁছাইছে। তারপরে আসো এই রশ্মিটা,
এই রশিটা এখানে আসলো, তাহলে এখানে এসে প্রতিসরিত হবে। তাহলে এই সময়ে এই রশিটা এখানে এসে প্রতিসরিত হবে, প্রতিসরিত এই মাধ্যমে ঢুকে গেছে, ঢুকে কত দূর পৌঁছাইছে, ঢুকে ধরো এই দূরত্বটা অতিক্রম করছে, এতটুকু দূরত্ব, আর এই রশিটা এটা। তাহলে এবার এদের একটা সাধারণ স্পর্শক আঁকো, নতুন তরঙ্গমুখ পেয়ে যাবা। সাধারণ স্পর্শক আঁকলে নতুন তরঙ্গমুখ পেয়ে যাবা। এইটা হচ্ছে নতুন তরঙ্গমুখের অবস্থা, বোঝা গেল? এটাই হচ্ছে নতুন তরঙ্গমুখের অবস্থা, সমতল তরঙ্গমুখ। তাহলে এইবার আসো প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য এত ঘিজিমিজি চিত্র আঁকবো না, প্রমাণ করার জন্য এত ঘিজিমিজি চিত্র আঁকা যাবে না। তাহলে চলো এবার আমাদের যে চিত্রটা আঁকতে হবে, এটা এখানে যখন পৌঁছাইলো তখন এটা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে টি1 সময়ের তরঙ্গমুখ, এটা টি1 সময়ের তরঙ্গমুখ, এই কোণটা 90 ডিগ্রি কিন্তু, হ্যাঁ। এইবার তারপরে এই রশিটা যখন এখানে এসে পৌঁছাইলো, তখন এ কোথায়? এ তখন প্রতিসরিত হয়ে গেছে, এটা অবিলম্বের দিকে বেঁকে আসবে, হালকা থেকে ঘনতে যাচ্ছে ধরো, তাহলে অবিলম্বের দিকে বেঁকে আসবে। এই কোণটা প্রতিসরণ কোণ আর এই কোণটা আপতন কোণ আই। তাহলে ধরো এই পয়েন্টে পৌঁছাইলো, এই পয়েন্টে যে স্পর্শক আঁকলাম, সরি বৃত্তচাপ আঁকলাম। তাহলে এবার এখান থেকে এই যে এটার স্পর্শক আঁকবো, এই যে এভাবে, তাহলে নতুন তরঙ্গমুখ পাবো। এই যে স্পর্শক, অনেকে ভাবে ভাই প্রমাণ যে করতেছি প্রতিসরণ, হাইগেন্সের নীতি কোথায়? এই যে হাইগেন্সের নীতি, এই যে তুমি স্পর্শকটা আঁকতেছো, এটাই তো হাইগেন্সের নীতি। তুমি যে স্পর্শকটা আঁকলা এই পয়েন্টে, এটাই তো হাইগেন্সের নীতি। তাহলে এবার স্পর্শক আঁকলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এইবার দেখো চিত্রটা কত সহজে বোঝা যাবে। দেখো বোর্ডে তাকাও, এই যে গোলাপি কালির দিকে তাকাও, সরি গোলাপি বলতেছি, আকাশি। এই যে কোণটা, এটা সবুজ কালি নেই, এই যে কোণটা, এই কোণটা আই। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস আই, এই কোণটা 90 মাইনাস আই। তাহলে ভাই এই কোণটা কত? এই পুরো কোণটা তো 90 ডিগ্রি, দেখো এটা আই, এটা 90 মাইনাস আই, আর এই পুরো কোণটা 90 ডিগ্রি, তা থেকে 90 মাইনাস আই বাদ দাও। তাহলে 90 ডিগ্রি থেকে মাইনাস 90 মাইনাস আই বাদ দিলাম, তাহলে কত পড়ে থাকলো? আই। তাহলে এই কোণটা কত? আই। ক্লিয়ার? আই। ওকে, এইবার আসো দেখো, এবার এই গোলাপি কালির দিকে থাকো, এই কোণটা আর, তাহলে এই কোণটা 90 মাইনাস আর, এইটা 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা 90 মাইনাস আর, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 180 মাইনাস 90 প্লাস আর, তাহলে কত পড়ে থাকলো? আর। তাহলে এই কোণটা পড়ে থাকলো আর। ওকে, ক্লিয়ার? এইবার আসো দুইটা ত্রিভুজের দিকে থাকো। আচ্ছা, এই বিন্দু নাম দিই এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ধরো সি বিন্দু নাম দিলাম, আর এটা ধরো ডি বিন্দু নাম দিলাম। তাহলে শোনো, বিডি এটা সমান সমান কিন্তু এসি না, এটা কিন্তু না, কারণ বিডি এটা হচ্ছে এ মাধ্যমে, ধরো এটা এই মাধ্যমে, আর এটা কোন মাধ্যম? ধরো এটা বি মাধ্যমে। এ মাধ্যমে আলোর বেগ সি এ, বি মাধ্যমে আলোর বেগ সি বি। তাহলে ডি থেকে বিতে আসবে, তো ডি থেকে বি কোন মাধ্যমে গেছে? শূন্য মাধ্যমে। আলোর বেগ কত? শূন্য মাধ্যমে বা এ মাধ্যমে, আলোর বেগ কত? সি এ। তাহলে বি ডি বা ডি বি সি এ ইন্টু ডেল টি, ওই যে এই তরঙ্গমুখটা টি1 সময়ের, আর এই যে এখানে যখন এসে পৌঁছাইছে তখন টি2 সময়ের তরঙ্গমুখ এটা। তাহলে সময় ব্যবধান ডেল টি, সেই ডেল টি সময় ব্যবধান হচ্ছে টি2 মাইনাস টি1, ভালো করে বুঝবা। তাহলে ডি থেকে বিতে গেছে ডেল টি সময় ব্যবধানে, কোন মাধ্যমে? এ মাধ্যমে। তাহলে এস ইকুয়াল টু ভিটি, তাহলে বিডি এটা ইকুয়াল টু সি এ ইন্টু টি বা ডেল টি,
এইবার আসো, এই যে এই এডি তরঙ্গ মুখটা এটা টি1 সময়ের, আর এই যে বিসি তরঙ্গ মুখটা এটা টি2 সময়ের, তার মানে এখান থেকে এখানে এসে পৌঁছাইছে টি1 থেকে টি2 সময়, তাহলে ব্যবধান সময় ব্যবধান ডেলটি টি2 মাইনাস টি1, তাহলে এসি, ঠিক আছে, এসি, এই এসি এই দূরত্বটা হচ্ছে কোন মাধ্যমে, বি মাধ্যমে, তাহলে সিবি এস ইকুয়াল টু ভিটি, তাহলে এটা ইকুয়াল টু টি, টি কোন টি, ডেলটি, ডেলটি, এটা কি বুঝছো সবাই? এই দুটো কিন্তু এবার সমান না, এটা বুঝলে কাজ শেষ। এইবার আসো উপরের এই ত্রিভুজটার দিকে তাকাও, এ ডি বি, এই ত্রিভুজটাতে, এ ডি বি এই ত্রিভুজটাতে উপরের এ ডি বি, এই কোণটা আই, তাহলে এই ত্রিভুজের সাইন আই, সাগরে লবণ, ডি ডি ডিভাইডেড বাই অতিভুজ এ বি, এ বি, ঠিক আছে। আর নিচে আসো, এটাকে বললাম 1 নং সমীকরণ। নিচের এই ত্রিভুজ এ সি ডি, নিচের এই ত্রিভুজটা দেখতে এরকম, এরকম দেখতে, এ বি আর এটা সি। এবার কোন কোনটা, এই কোনটা আর, এই কোনটা আর, তাহলে সাইন আর, সাগরে লবণ আছে, কোণের বিপরীত লবণ মানে লম্ব, এসি ডিভাইডেড বাই অতিভুজ এ বি, সমীকরণ নম্বর 2। এবার ভাই বোর্ডে থাকো সবাই, 1 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান সমান বিডি ডিভাইডেড বাই এ বি গুণ এ বি ডিভাইডেড বাই এসি, এ বি আর এ বি কাটাকাটি, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, ডিবি, ডিবি ইকুয়াল টু সি এ ডেল টি, এসি, এসি ইকুয়াল টু সিবি, সিবি ডেল টি, ডেল টি কাটা। এবার দেখো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা মানে সিএ বাই সিবি, সিএ বাই সিবি মানে এই যে এই মাধ্যমটা, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি, তাহলে সিএ বাই সিবি এই অনুপাতটা মানেই মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, বুঝছো, মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, এটা মানেই তো এ মিউ বি, তাই না, মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, এটা মানেই তো এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা মানেই তো এ মিউ বি, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা কিসের সূত্র, কিসের সূত্র, এটা প্রতিসরণের সূত্র, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এই তো হয়ে গেল, এটাই তো প্রতিসরণের সূত্র। এটা প্রতিসরণের সূত্র কার সাহায্যে প্রমাণ করলাম, হাইগেন্সের প্রিন্সিপালের সাহায্যে, হাইগেন্স এর নীতির সাহায্যে, নীতির সাহায্যে। তাহলে বুঝতে পারলা ঘটনা, তাহলে আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে, জিওমেট্রিক্যাল অপটিক্সের নীতি না, জিওমেট্রিক্যাল অপটিক্স খাটাইনি, তরঙ্গ তত্ত্ব খাটাইছি, হাইগেন্সের যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল খাটাইছি, খাটাই আমরা প্রতিফলন এবং প্রতিসরণ প্রমাণ করছি। তো প্রথম ক্লাসে অনেক পড়াই ফেলছি, এগুলো এক্সামে আসবে না, প্রতিফলন প্রতিসরণ এটা প্রমাণ করতে আসবে না, কিন্তু এখান থেকে ম্যাথ আসতে পারে, তো সেই ম্যাথগুলো আমরা পরের দিন করব, এবং আমরা পরের দিন আসলে এই অধ্যায়ের মূল পড়াই যাব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি আজকে নেটে কোনো ঝামেলা হয়নি, আমি কিন্তু নেটের নতুন লাইন নিছি একেবারে, ঠিক আছে, বলো তো নেটে ঝামেলা হচ্ছে কিনা, অনেস্ট কথা বলবা, অল ক্লিয়ার, তাহলে সবাই ভালো থাকো, টাটা টাটা।